আচ্ছা দেখো তো এখন আমার কথা শোনা যাচ্ছে? এখন দেখো তো আমার কথা শোনা যাচ্ছে? এখন একটু জানাবে এখন শোনা যাচ্ছে, দেখো তো। ওকে, ঠিক আছে। তো আমি তোমাদের যেটা বলছিলাম, ম্যারাথন ক্লাস আমাদের দুটো সেশনে টোটালটা হবে। আজকে কিছু হবে, আবার আগামীকাল কিছু হবে, অর্থাৎ দুটো সেশনে আমরা টোটালটাকে কমপ্লিট করব। 10টা ইউনিট আছে আমাদের, 10টা ইউনিটকে পাঁচটে পাঁচটে করে আমরা ভাগ করেছি। আজকে 5টা ইউনিট করব, আগামীকাল মূলত আবার 5টে ইউনিট করব। ঠিক আছে? তো আশা করব তোমরা শেষ পর্যন্ত যুক্ত থাকবে, ক্লাসেসগুলোকে করবে। প্রত্যেকটাকে আমরা সেইভাবেই করব যেইভাবে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? প্রত্যেকটা ইউনিট থেকে থাকবে 5টি ইউনিট থাকবে। আজকে যেই 5টি ইউনিট আমরা আজকে নিয়েছি সেটা হচ্ছে টিচিং, মানে থিওরিগুলোকে নিয়েছি। আগামীকাল যেটা হবে সেটা হচ্ছে ডিআই, ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, তারপরে রিডিং কম্প্রিহেনশনের যে জায়গাগুলো আছে সেটা। ঠিক আছে? এবং আমাদের ইভিএস এর চ্যাপ্টারটা আগামীকালের জন্য রাখা হয়েছে। আর আজকে আমরা কি করব? টিচিং অ্যাপটিটিউড করব, রিসার্চ অ্যাপটিটিউড করব, কমিউনিকেশন, আইসিটি, হায়ার এডুকেশন। ঠিক আছে? টিচিং, রিসার্চ, কমিউনিকেশন, আইসিটি, হায়ার এডুকেশন, যেগুলোর থেকে থিওরি রিলেটেড কোশ্চেন আসে, সেই থিওরি রিলেটেড কোশ্চেনগুলোকে আজকে আমরা টার্গেট করব। ওকে, ঠিক আছে। তাহলে বেশি সময় আমরা ব্যয় না করে চলে যাচ্ছি আমাদের একদম ম্যারাথন ক্লাসের প্রথম সেশনে। একটু সবাই অ্যান্সার দেবে, আর প্রথম থেকে যতগুলো কোশ্চেন সলভ করাবো একটু দেখো। এটাকে কোশ্চেন সলভের মাধ্যমেই আমি রিভিশনটাকে রেখেছি বা ম্যারাথন ক্লাসটাকে রেখেছি। কারণটা হচ্ছে কোশ্চেন সলভের মাধ্যমে হলে তোমাদেরও আইডিয়া হবে যে কী ধরনের কোশ্চেন আসছে, এবং তার সাথে সাথে এটাও আইডিয়া হবে যে কোন ধরনের কোশ্চেনের উপরে বেশি ফোকাস করতে হবে। আজকে যেগুলো আমি কোশ্চেন এনেছি এগুলোর ওপরেই, এই রিলেটেড টপিকের ওপরেই পরীক্ষার এই 2 দিন তোমরা কিন্তু ফোকাস করবে। ঠিক আছে? আর অ্যাডমিট নিয়ে অনেকেই চিন্তা করছো যে অ্যাডমিট এখনও দিচ্ছে না, তো মাথায় রাখবে অ্যাডমিট ছাড়া কখনোই পরীক্ষা হয় না। তো দেখবে ইউজিসি ঠিক সময় মতো দেখবে অ্যাডমিট দিয়ে দেবে। তো অ্যাডমিট নিয়ে চিন্তা না করে তোমরা পড়াশুনোর উপরে ফোকাস করবো, এটাই আমার সাজেশন থাকবে তোমাদের কাছে। ঠিক আছে? এটাই আমার সাজেশন থাকবে তোমাদের কাছে, একটু তোমরা পড়াশুনোর দিকে ফোকাস করো। অ্যাডমিট দেখবে দিয়েই দেবে, অসুবিধে নেই। ওকে তো? ঠিক আছে। প্রথম কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, হায়ার এডুকেশন থেকে রেখেছি। আর মাথায় রাখবে কতগুলো কোশ্চেন ঠিক হলো একটু কাউন্ট করবে। আমরা আজকে প্রায় চেষ্টা করব 150 থেকে 200 কোশ্চেন সলভ করবার। ঠিক আছে? একটু চেষ্টা করবে তোমরা লিখে রাখার যে কতগুলো কোশ্চেন তোমাদের ঠিক হচ্ছে। ওকে, ঝর্ণা গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, হোয়াট ওয়ার দ্য 2 মেইন এডুকেশন সিস্টেম ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। একদম বেসিক কোশ্চেন, যেটা মূলত পরীক্ষাতে আসে, যে দুটো মেইন যদি আমরা দেখি এডুকেশন সিস্টেম এনশিয়েন্ট সময়কালে, তাহলে সেই দুটো মেইন এডুকেশন সিস্টেম কোনটাকে বলা হয়? মেইন এডুকেশন সিস্টেম যদি আমরা বলি, মেইন এডুকেশন সিস্টেম এনশিয়েন্ট সময়কালে দুটো মেইন এডুকেশন সিস্টেম কোনটা? সুকৃতি গুড মর্নিং। এনশিয়েন্ট সময়কালে দুটো মেইন এডুকেশন সিস্টেম কোনটাকে বলা হবে, যেটার ওপরে কিনা আমাদের এডুকেশন সিস্টেমটার একটা বেস অনেকটা দাঁড়িয়ে আছে? কোনটা হতে পারে বলে আমাদের মনে হচ্ছে? তো মাথায় রাখবো আমরা, এটা হচ্ছে বৈদিক অ্যান্ড বুদ্ধিস্ট। ঠিক আছে? এটা এই দুটো হচ্ছে বেস, যার উপরে আমাদের এনশিয়েন্ট সময়কালের যে এডুকেশন সিস্টেম সেটা দাঁড়িয়েছিল। সংস্কৃত ওয়াজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন হুইচ এনশিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। সংস্কৃতকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে কোন ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে ধরা হয়েছে? এটা আমরা সবাই জানি, তাই না? বৈদিক সিস্টেমে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, এই যে দেখো পরীক্ষাতে কিন্তু এইভাবে তোমাকে নট দিয়ে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবে। যদি সেগুলোকে ধরতে না পারি আমরা তাহলে অসুবিধে হয়ে যাবে। তো বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য 6 বেদাঙ্গস মেনশন ইন বৈদিক সিস্টেম। নিচের অপশনগুলোর মধ্যে কোনটা নয়? ঠিক আছে? তো কোনটা নয়? 6খানা বেদাঙ্গ যেগুলো বৈদিক সিস্টেমে বলা হয়, তার মধ্যে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা নয় সেটি, যেটা নয় সেটাকে তোমাকে এখানে ধরতে হবে। বেদাঙ্গের মধ্যে বলেছে কিন্তু যেটা নয় সেটাকে তোমাকে ধরতে হবে। কি হবে বলো তো দেখি? আশা করি এটা এই ধরনের বিষয়গুলো সবাই পড়েছো বাড়িতে। এটা হবে তর্কশাস্ত্র, তাই না? তর্কশাস্ত্র এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। হোয়াট ডাজ শ্রাবণা রিপ্রেজেন্ট দ্য 3 বেসিক স্টেজ অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন? যে শ্রাবণা আছে, মননা শ্রাবণা নিদর্শনা, তাই না? তো সেই ক্ষেত্রে মননা শ্রাবণার মধ্যে এই শ্রাবণা মূলত রিপ্রেজেন্ট করে 3 বেসিক স্টেজ অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন। তো 3টে বেসিক স্টেজে কোনটার জায়গাটা রয়েছে? তো সেটাকে একটু বলো। শ্রাবণা অর্থে আমরা কোনটাকে বুঝি?
শ্রবণা বলতে কি বুঝি, দেখবে শ্রবণা বলতে বোঝা যাচ্ছে শ্রবণ, শোনা। তো স্বাভাবিক অ্যাকোয়ারিং নলেজ বাই লিসনিং, শোনার মাধ্যমে কিছু শুনে শুনে আমরা মনে রাখছি। হোয়াট ওয়াজ দ্য মেইন গোল অফ লাইফ ইন এনশিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন ডিসপাইট পিপল হ্যাভিং ডিফারেন্ট ইনক্লিনেশন, কোনটা হবে? বলেছে হোয়াট ওয়াজ দ্য মেইন গোল অফ লাইফ। এনশিয়েন্ট সময়কালে যদি দেখি আমরা, তাহলে মেইন গোল ওই সময় কি ধরা হতো বা মূল লক্ষ্য কোনটাকে ধরা হতো, যে লাইফের মূল লক্ষ্য হিসাবে বা লাইফের গোল হিসাবে কোনটাকে এখানে প্রায়োরিটাইজ করা হতো এনশিয়েন্ট সময়কালে। কোনটা হতে পারে? একটু ভেবে চিন্তে অ্যান্সারটা দাও সবাই, কোনটা হতে পারে? হোয়াট ওয়াজ দ্য মেইন গোল লাইফ ইন এনশিয়েন্ট এডুকেশন সিস্টেম, কোনটা হবে? একদম সেলফ রিয়েলাইজেশন, তাই না? যারা যারা একটু হলেও এনশিয়েন্ট সময়কালটাকে একটু ভালোভাবে পড়েছো তারা সহজেই জানবে যে এখানে সেলফ রিয়েলাইজেশনটাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হতো। কোনটাকে প্রায়োরিটি দেওয়া হতো? সেলফ রিয়েলাইজেশনটাকে। তুমি রিয়েলাইজ কতটা করতে পারছো, ঠিক আছে তো, কতটা রিয়েলাইজ করতে পারছো সেই জায়গাটাকে কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়া হতো। আর নিজেকে চেনা, নিজেকে বোঝা, এটার উপরে গুরুত্ব দেওয়া হতো। হাউ ওয়াজ নলেজ ব্রডলি ডিভাইডেড ইন এনশিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন? বলেছে কেমনভাবে নলেজ মূলত ব্রডলি ডিভাইডেড থাকে। যদি আমরা নলেজকে ডিভাইডেড থাকতে দেখি এনশিয়েন্ট সময়কালে, তাহলে ওটা কেমনভাবে ছিল? প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল, নাকি হায়ার অ্যান্ড লোয়ার নলেজ, নাকি রিলিজিয়াস অ্যান্ড সেকুলার, নাকি একাডেমিক অ্যান্ড ভোকেশনাল? কোনটা তোমার মনে হচ্ছে এটা ডিভাইডেশনটা এইভাবে ছিল? কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দেবো। একদম, এটা হবে হায়ার নলেজ অ্যান্ড লোয়ার নলেজ। এইভাবে কিন্তু ডিভাইডেশনটা আমরা লক্ষ্য করতে পারি। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফর্মাল ইনিশিয়েশন সেরিমনি ফর স্টুডেন্ট ইন এনশিয়েন্ট ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল এডুকেশন? যে ধরনের রেসিডেন্সিয়াল এডুকেশন হতো এনশিয়েন্ট সময়কালে, সেখানে যে ফর্মাল ইনিশিয়েশন যে সেরিমনি হতো, মানে একদম বেসিক যে শুরুর দিকে যে সেরিমনিটা হতো স্টুডেন্টের প্রেক্ষিতে এনশিয়েন্ট সময়কালে, তো সেই জায়গাতে সেটাকে আমরা কি বলতাম? সেই শুরুর দিকের যে এডুকেশনের যে শুরুটা, একদম শুরুটা থাকতো, সেটাকে আমরা কি বলতাম? এটাকে বলতাম আমরা উপনয়ন বা উপনয়না, ঠিক আছে? অ্যাট হোয়াট এজ উড এডুকেশন টিপিক্যালি স্টার্ট উইথ দ্য বিদ্যারম্ভ সেরিমনি? কোন স্টেজ এজের মধ্যে আমরা দেখি এডুকেশনটাকে হতে, হ্যাঁ, কোন এজের মধ্যে আমরা দেখি এডুকেশনটাকে হতে টিপিক্যালি স্টার্ট হয়, যে বিদ্যারম্ভ যে সেরিমনিটা আছে সেটা স্টার্ট হতে দেখি কোন এজে? সেটা এজটা বিটুইন কতর মধ্যে কত থাকে? অ্যাট দ্য এজ অফ কত? 5, তাই না? 5 বছর বয়সের দিকে কিন্তু আমরা এটা দেখি বিদ্যারম্ভ যে সেরিমনিটা আছে সেটা কিন্তু হতে দেখি। বলেছে হোয়াট ওয়ার ওমেন হু পারসিউড স্টাডিজ থ্রু আউট দেয়ার লাইফস উইদাউট ম্যারিং কল? বলছে যে ধরনের মহিলারা সারা জীবন ব্যাপী এডুকেশনের সাথে যুক্ত থাকতো, কোনো প্রকার ভাবে বৈবাহিক সম্বন্ধের মধ্যে না যুক্ত হয়ে, তাদেরকে আমরা কি বলতাম? তাদেরকে আমরা কি বলতাম? কি হতে পারে দেখো তো, কোনটা সঠিক অ্যান্সার হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? হোয়াট ওয়ার ওমেন হু পারসিউড স্টাডিজ থ্রু আউট দেয়ার লাইফস উইদাউট ম্যারিং? বিয়ে না করে থ্রু আউট, পুরো জীবনব্যাপী তারা কি করতো? তারা জীবনব্যাপী নানাভাবে এডুকেশনের সাথে যুক্ত থাকতো। তো তাদেরকে আমরা কি বলতাম? তো তাদেরকে আমরা বলি ব্রহ্মবেদিনীস, তাই না? এরপরে বলেছে হুইচ বেদ ইজ কনসিডার্ড দ্য আর্লিয়েস্ট ফর্ম অ্যান্ড ওল্ডেস্ট নোন ভেদিক সংস্কৃত টেক্সট? এটা আমাদের হায়ার এডুকেশনের চ্যাপ্টার থেকে এসেছে, ঠিক আছে তো? হায়ার এডুকেশনের চ্যাপ্টার থেকে এসেছে, সেখানে দেখবে বেদ রিলেটেড কিছু কোশ্চেন আসে। তো এখানে বলেছে হুইচ বেদ, কোন বেদ ইজ কনসিডার্ড দ্য আর্লিয়েস্ট ফর্ম অ্যান্ড ওল্ডেস্ট নোন ভেদিক সংস্কৃত টেক্সট? বলেছে একদম আর্লিয়েস্ট ফর্ম ধরা হয় এবং ওল্ডেস্ট সব থেকে ধরা হয় বৈদিক সংস্কৃত টেক্সটের। একদম ওল্ডেস্ট ধরা হয়, যে এটা সব থেকে পুরনো, এই হিসাবে এটাকে কনসিডার করা হয়। বলো কোনটা হবে? সেটা কোনটা হবে? কি মনে হচ্ছে আমাদের? সেটা হয়ে যাবে কি? ঋগ্বেদ, তাই না? ঋগ্বেদকে ধরা হয়। হুইচ বেদ ইজ নোন অ্যাজ দ্য রুট অফ ইন্ডিয়ান ক্লাসিক মিউজিক অ্যান্ড ড্যান্স? কোন বেদকে আমরা মূলত ধরে থাকি রুট বা মূল কিসের? ইন্ডিয়ান ক্লাসিক মিউজিক অ্যান্ড ড্যান্সের। ইন্ডিয়ান যে ক্লাসিক মিউজিক আছে এবং ড্যান্সের, তার একদম মূল কাঠামো হিসাবে কোন বেদকে আমরা ধরি, বা মূল কাঠামো হিসাবে কোন বেদকে ধরা হয়?
বলেছে হুইচ বেদ ইজ নোন অ্যাজ এ রুট, অ্যাজ দ্য রুট অফ ইন্ডিয়ান ক্লাসিক মিউজিক অ্যান্ড ড্যান্স। ইন্ডিয়ান ক্লাসিক মিউজিক এবং ড্যান্সের একদম রুট হিসাবে কোন বেদকে ধরা হচ্ছে? কোনটা হতে পারে? সেটা কি ঋগ্বেদ নাকি সামবেদ নাকি যজুর্বেদ নাকি অথর্ববেদ, কোনটা হতে পারে? একটু বুঝে অ্যান্সার দেবে। এগুলো এই ধরনের কমন কোশ্চেনগুলো কিন্তু প্রতিনিয়ত আসে আমাদের, সেটাকে আমরা কি বলি? সামবেদ বলি, তাই না? দ্য যজুর্বেদ বা বাংলায় আমরা যজুর বলি, তো বেদ কমপ্লাইজ রিচুয়াল অফারিং মন্ত্রাস অ্যান্ড চান্টস। হোয়াট আর ইটস টু টাইপ? বলেছে যে যজুর্বেদ আছে এটার না দুটো ধরন দেখতে পারি সাধারণত। দেখবে আমাদের, তোমরা যদি 2023-এ কেউ পরীক্ষা দিয়ে থাকো দেখবে এই রিলেটেড প্রশ্ন এসেছিল। তো সেখানে মূলত বলেছে যে যজুর্বেদ যেটা আছে সেখানে রিচুয়াল যেটা হয় বা বিভিন্ন ধরনের রিচুয়ালস বা মন্ত্রাস থাকে, চান্স থাকে, এই যজুর্বেদের মূলত দুটো ধরন আছে। সেই ধরন দুটো কি কি? ধরন দুটো কি কি কে বলতে পারবে? সেই দুটো ধরন কি কি? এই যে যজুর্বেদ আমরা দেখছি এটার না আমরা দুটো ধরন দেখতে পারি সাধারণত, এই ধরন দুটো কি কি? যারা পড়েছো খুব সহজে অ্যান্সার দিতে পারবে, যারা পড়নি লিখে রাখো কৃষ্ণ আর শুক্ল, যেটাকে যদি আমরা সংস্কৃতের টার্মিনোলজির ভিত্তিতে বলি বা প্রোনাউন্সিয়েশনের ভিত্তিতে কৃষ্ণা অ্যান্ড শুক্লা। ওকে, হুইচ বেদ ইজ সামথিং কল্ড দ্য বুক অফ ম্যাজিক্যাল ফর্মুলাস অ্যান্ড চার্মস? কোন বেদকে মূলত সামটাইমস কল করা হয় বা বলা হয় বুক অফ ম্যাজিক্যাল ফর্মুলাস অ্যান্ড চার্মস? কোনটা হতে পারে? কোন বেদকে আমরা ম্যাজিক্যাল ফর্মুলার মধ্যে ধরতে পারি যে এটা হচ্ছে ম্যাজিক্যাল ফর্মুলা বা এই বিষয়টা হচ্ছে ম্যাজিক্যাল ফর্মুলা? ঠিক আছে, কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। হুইচ বেদ সামটাইমস কল্ড বুক অফ ম্যাজিক্যাল ফর্মুলা? কোন বেদকে আমরা কোনো কোনো সময় বলে থাকি এটা হচ্ছে ম্যাজিক্যাল ফর্মুলার বুক? কি হবে? একদম 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 অথর্ববেদকে বলা হয়, তাই না? এটা অনেক সময় আমরা অথর্ববেদকে বলি। হোয়াট ওয়াজ দ্য মেইন মোটো অফ গুরুকুল সিস্টেম অফ এডুকেশন? যদি আমরা গুরুকুল সিস্টেমটাকে দেখি তাহলে এটার মেইন মোটোটা কি, মানে উদ্দেশ্যটা কি? গুরুকুল সিস্টেমটা কেন আসলো সামনে, বা গুরুকুল সিস্টেমের রিকোয়ারমেন্ট ওই সময় কেন প্রয়োজন হলো? এটার মেইন মোটোটা কি, উদ্দেশ্যটা কি? কি হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? যদি বলা হয় গুরুকুল সিস্টেম, তাহলে গুরুকুল সিস্টেমের মূল উদ্দেশ্যটা কি? কি হতে পারে? একদম, তো এটার মূল উদ্দেশ্য যদি একদম উদ্দেশ্যের ভিত্তিতে আমাদের প্রশ্ন করে, তো ডেভেলপ নলেজ অ্যান্ড ফোকাস অন এডুকেশন। নলেজ এবং তার সাথে সাথে ফোকাস বাড়ানো এডুকেশনের, এটাই কিন্তু এখানকার মূল উদ্দেশ্যের মধ্যে পড়বে। হোয়াট ওয়ার স্টুডেন্ট হু অবটেইন এডুকেশন আপ টু এজ অফ 24 কল্ড? বলেছে হোয়াট ওয়ার স্টুডেন্ট যারা কিনা এডুকেশন আপ টু এজ অফ 24, যারা 25 বছর বয়স পর্যন্ত এডুকেশনকে চালিয়ে যায় তাদেরকে আমরা কি বলি? কি হবে? 25 বছর বয়স পর্যন্ত যারা এডুকেশনটাকে চালিয়ে যায় তাদেরকে আমরা কি বলি বা কি বলে সম্বোধন করি তাদেরকে? কোনটা হতে পারে? বাসু বলি, তাই না? তাদেরকে আমরা বলি হচ্ছে বাসু। ওকে, এবার বলেছে হোয়াট ওয়ার স্পেশাল ইনস্টিটিউশন ফর দ্য প্রমোশন অফ অ্যাডভান্স স্টাডি অ্যান্ড রিসার্চ কল্ড ঋগ্বেদ? বলেছে ঋগ্বেদের ক্ষেত্রে যে স্পেশাল ইনস্টিটিউশনসগুলোর কথা বলা হয়েছে যেখানে কিনা অ্যাডভান্স স্টাডি অ্যান্ড মূলত রিসার্চকে প্রায়োরিটি দেওয়া হয়। যে এখন না হয় আমরা রিসার্চ বলি যে হ্যাঁ এই বিষয়ে রিসার্চ হচ্ছে, ওই বিষয়ে রিসার্চ হচ্ছে, সেটা আমাদের আদিকাল থেকে চলে আসে, তাই না? তো এবার তোমাকে এখানে বলেছে তো এটাকে কি বলা হতো ঋগ্বেদের সময়কালে? তখন সেটাকে কি বলা হতো? পরিষদ বলা হতো। কি বলা হতো সেটাকে? তখন পরিষদ বলা হতো, মাথায় রাখবে। হুইচ পিরিয়ড স দ্য এভলিউশন অফ সূত্র লিটারেচার এমিং দ্য এপিটোমাইজ দ্য ফার্স্ট ভেদিক লিটারেচার? নিচের অপশনগুলোর মধ্যে কোন পিরিয়ডটাকে মূলত এভলিউশন অফ সূত্র বা সূত্রার যে লিটারেচার আছে সেটার একটা এভলিউশন হিসেবে ধরা হয়, যেটার এইমিং ছিল, লক্ষ্যটা ছিল এপিটোমাইজ দ্য ফার্স্ট ভেদিক লিটারেচার। তো এটা কোন পিরিয়ডটাকে ধরা হয়? একটা এস্টিমেট এখানে দেওয়া হয়েছে, তো বেসিক্যালি সেটা হবে 600 BC to 200। হুইচ ইউনিভার্সিটি ইন এনশিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ নোন অ্যাজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি স্টাবলিশ অ্যাক্রস দ্য গ্লোব? বলেছে কোন ইউনিভার্সিটিটাকে এনশিয়েন্ট সময়কালে ধরা হয় যে এটা হচ্ছে ফার্স্ট ইউনিভার্সিটি যেটা কিনা পুরো পৃথিবীব্যাপী প্রথম স্টাবলিশ হয়েছিল?
ফার্স্ট ইউনিভার্সিটি হিসাবে এটাকে ধরা হয় অ্যাক্রস দ্য গ্লোব, পুরো পৃথিবীব্যাপী এটাকে ধরা হয়। কোনটা হতে পারে বলো তো, কি মনে হচ্ছে কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আঠারো নম্বরের অ্যান্সারটা কোনটা হতে পারে বলে মনে হচ্ছে? এটা হচ্ছে তক্ষশিলা, তাই না? তক্ষশিলাকে ধরা হয়। এবার বলেছে হুইচ এনশিয়ান ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ওয়াজ ফেমাস ফর ইটস ফ্যাকাল্টি অফ লজিক অ্যান্ড হ্যাড ভেরি বিগ লাইব্রেরি অ্যান্ড 9 স্টোরেজ। তো কোন এমন ইন্ডিয়ান ইউনিভার্সিটি আছে যেটা কিনা পুরো ফেমাস ছিল হচ্ছে ফ্যাকাল্টি অফ লজিকের জন্য, লজিকের ফ্যাকাল্টির জন্য পুরো সেটা ফেমাস ছিল, অ্যান্ড ভেরি বিগ লাইব্রেরি আছে এবং 9 স্টোরেজও আছে? সেটা কি হবে, কোন ইউনিভার্সিটি সেটা হবে? সেটা হয়ে যাবে সবার পরিচিত নালন্দা ইউনিভার্সিটি, তাই না? এটা কি হয়ে যাবে আমাদের নালন্দা ইউনিভার্সিটি হয়ে যাবে। আচ্ছা সবাই অ্যান্সার দিচ্ছ না, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। পরীক্ষা, এই তো পরীক্ষা কদিন পরেই, ঠিক আছে? এই তো পরীক্ষা দেখবে, তো অনেকেই আছো যাদের এক সপ্তাহের মধ্যেই পরীক্ষা, তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কারণ এটা ধরে নাও যে পরীক্ষার আগে এক প্রকার তোমার সম্পূর্ণ বিষয় সম্পর্কে একটা ধারণা, একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। ভুল হোক না, অসুবিধে নেই, ভুল হলেই তো তবে পরীক্ষাতে তুমি বুঝতে পারবে যে না এই ভুল আর করা যাবে না, তাই না? তো এই জায়গাটাকে একটুখানি ফোকাস করো, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এরপরে বলেছে হুইচ বুদ্ধিস্ট লার্নিং সেন্টার ওয়াজ স্টাবলিশড বাই এম্পারার ধর্মপাল অফ দ্য পাল ডাইনাস্টি ইন 8th century। কোন বুদ্ধিস্ট লার্নিং সেন্টারটি স্টাবলিশ করা হয় মূলত ধর্মপাল অর্থাৎ পাল সাম্রাজ্যের সময়কালে, ধর্মপালের সময়কালে সেটা স্টাবলিশ করা ইন 8th century। তো কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তাড়াতাড়ি অ্যান্সার দেবে। কি হবে? বিক্রমশিলা হবে, তাই না? কি অ্যান্সার হয়ে যাবে আমাদের? বিক্রমশিলা। হুইচ এনশিয়েন্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটি ওয়াজ নোন ফর ইটস সেকুলার লার্নিং ইনক্লুডিং ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি। কোন এনশিয়ান ইন্ডিয়ান ইউনিভার্সিটি আছে যেটা মূলত পরিচিতই হচ্ছে সেকুলার লার্নিংয়ের জন্য, হ্যাঁ, তার সাথে সাথে ম্যাথামেটিক্স এবং অ্যাস্ট্রোনমি এগুলোর জন্যও পরিচিত? কোন এনশিয়েন্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটি মূলত সেকুলার লার্নিংয়ের জন্য পরিচিত ছিল? সবাই অ্যান্সার দাও, চেষ্টা করো সবাই অ্যান্সার দেওয়ার। ভুল হবে আমি জানি, কিন্তু তবু চেষ্টা করো অ্যান্সার দেওয়ার, যেন কিনা আমাদের একটু ক্ল্যারিফাই থাকে যে আমরা কোনটা অ্যান্সার দিচ্ছি, কোন ধরনের অ্যান্সারগুলোকে আমাদের সঠিক মনে হচ্ছে, তাই না? তো সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। হুইচ এনশিয়েন্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটি ওয়াজ নোন ইজ সেকুলার লার্নিং ইনক্লুডিং ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি? সেটা কি হবে? উজ্জয়িন হবে, তাই না? সেটা সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে উজ্জয়িন। হোয়াট ওয়াজ দ্য গ্র্যাজুয়েশন সেরিমনি কল্ড ইন এনশিয়েন্ট ইন্ডিয়া? বলেছে যে গ্র্যাজুয়েশনের যে সেরিমনিটা রয়েছে সেটাকে কি বলে ডাকা হতো? গ্র্যাজুয়েশনের যে সেরিমনিটা আছে সেটাকে কি বলে ডাকা হতো? তাড়াতাড়ি অ্যান্সার দেবো, অনেক কোশ্চেন আমাদের করতে হবে, এটা রিভিশন চলছে তো, পুরো একদম ম্যারাথন ক্লাস, ঠিক আছে? এটা আমাদের টানা 2 ঘন্টা ধরে চলবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে, কারণ স্বাভাবিক ব্যাপার 11টা থেকে শুরু হয়েছে, এটা শেষ হবে কিন্তু আমাদের 1টার দিকে, ওকে? তারপর আবার কালকে হবে, টোটাল আমাদের 4 ঘন্টা টানা চলবে। তো অবশ্যই চেষ্টা করবে সবাই অ্যান্সার দেওয়ার। তো কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য গ্র্যাজুয়েশন সেরিমনি কল্ড ইন এনশিয়েন্ট ইন্ডিয়া? গ্র্যাজুয়েশন যে সেরিমনিটি আছে এনশিয়েন্ট ইন্ডিয়াতে সেটাকে আমরা কি বলি? সমাবর্তনা, তাই না? হু ওয়াজ অ্যান আচার্য ইন দ্য এনশিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম? কাকে আমরা আচার্য বলে থাকি এনশিয়েন্ট এডুকেশন সিস্টেমের মধ্যে? কাকে আমরা আচার্য বলে থাকি এনশিয়েন্ট এডুকেশন সিস্টেমে? তাড়াতাড়ি অ্যান্সার দেবে। হু ওয়াজ অ্যান আচার্য ইন দ্য এনশিয়েন্ট এডুকেশন সিস্টেম? আচার্য কাদেরকে বলি আমরা, বা আচার্য কাদেরকে বলি আমরা? আশা করি সবাই পড়েছো, তাড়াতাড়ি অ্যান্সার দেবে, তাড়াতাড়ি। বলেছে টিচার হু টট বেদাস উইদাউট চার্জিং এ ফি। একজন টিচার উইদাউট কোনো প্রকার ফিসকে চার্জ না করে যিনি কিনা বেদ পড়ান। হোয়াট ওয়াজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন? বলেছে হোয়াট ওয়াজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন? মিডিয়াম কি আছে ইনস্ট্রাকশন, মানে বুদ্ধিস্ট এডুকেশন সিস্টেমে কোন মিডিয়ামে পড়ানো হতো? হোয়াট ওয়াজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন দ্য বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন? বুদ্ধিস্ট এডুকেশন সিস্টেমে কোন মিডিয়ামে পড়ানো হতো? কি হবে? সবাই অ্যান্সার দাও। পালি, তাই না? পালিতে পড়ানো হতো। হুইচ সেরিমনি ইন এ বুদ্ধিস্ট এডুকেশন ওয়াজ ওপেন টু অল কাস্ট অ্যালাউইং এ চাইল্ড টু স্টার্ট এডুকেশন অ্যাট দ্য এজ অফ 8? 8 বছর বয়সে তারা তাদের এডুকেশন শুরু করে দিতে পারতো। তো বলেছে হুইচ সেরিমনি ইন বুদ্ধিস্ট এডুকেশন? কোন সেরিমনিটা বুদ্ধিস্ট এডুকেশন সিস্টেমে এটা ওপেন টু অল কাস্ট ছিল, সবার জন্য খোলা ছিল? কোনটা হবে? যে কেউ জয়েন হতে পারতো, এক কথায়। কোনটা হবে বলে তোমাদের মনে হচ্ছে? ওপেন টু অল কাস্ট,
সবার জন্য এটা খোলা ছিল। কোনটা হবে? 25। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তাড়াতাড়ি। একদম সি প্রব্বাজিয়া, তাই না? এরপরে রিসার্চ ইন ডিসক্রাইব অ্যাজ এ স্ট্রাকচার্ড ইনকোয়ারি দ্যাট ইউজেস অ্যাকসেপ্টেবল সায়েন্টিফিক মেথডোলজি টু অ্যাচিভ হোয়াট। বলেছে রিসার্চের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা পার্টিকুলার রিসার্চ করি সেটা ডিসক্রাইব করে একটা স্ট্রাকচার অফ ইনকোয়ারিকে। রিসার্চের মাধ্যমে একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার অনুসারে আমরা ইনকোয়ারিটাকে করার চেষ্টা করি। ভালোভাবে শোনো কোশ্চেনটা, একটু প্যাচালো কোশ্চেন কিন্তু। দ্যাট ইউজেস অ্যাকসেপ্টেবল সায়েন্টিফিক মেথডোলজি টু অ্যাচিভ হোয়াট, যেটা কিনা অ্যাকসেপ্টেবল সায়েন্টিফিক মেথডোলজিগুলোকে ব্যবহার করে কি অর্জন করবার জন্য। নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে? কোনটাকে অর্জন করবার জন্য রিসার্চটাকে এতটা আমরা সায়েন্টিফিক্যালি বিষয়গুলোকে মেথডোলজিগুলোকে একটার সাথে একটা কানেক্ট করে মূলত করার চেষ্টা করি? সেটা হবে কি? টু সলভ প্রবলেম অ্যান্ড ক্রিয়েট নিউ নলেজ। প্রবলেমটাকে, যেটা কোর প্রবলেম আছে সেটাকে সলভ করা এবং নতুন যে নলেজ আছে সেটাকে স্টাবলিশ করা। ঠিক আছে? তো এটা আমাদের মাথায় রাখতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ অবজেক্টিভ অফ রিসার্চ। দেখো বলেছে নট, কোনটা নিচের অপশনগুলোর মধ্যে কোনটা রিসার্চের অবজেক্টিভসের মধ্যে পড়ছে না? বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ রিসার্চ। নিচের অপশনগুলোর মধ্যে কোনটি রিসার্চের অবজেক্টিভসের মধ্যে আমরা ধরতে পারি না? কোনটা হতে পারে? দেখো আমরা রিসার্চ অ্যাপটিটিউডের যেই প্রশ্নগুলো, যেই ধরনের প্রশ্নগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে আসতে পারে সেগুলোতে কিন্তু ঢুকে গেলাম। বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অবজেক্টিভ অফ রিসার্চ। কোনটা রিসার্চের অবজেক্টিভস হতে পারে না? ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট কনভেনশনাল উইজডম। তো আমরা কখনই চোখ বন্ধ করে যে ধরনের তথাকথিত যে ধরনের বিষয় চলে আসছে সেগুলোকে চোখ বন্ধ করে জাস্ট বিশ্বাস করে নিলাম, এমনটা কিন্তু আমরা করি না। হোয়াট ডাজ অবজেক্টিভিটি মিনস ইন দ্য কনটেক্সট অফ রিসার্চ ক্যারেক্টারিস্টিক্স। বলেছে যদি আমরা রিসার্চের বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে ওই বৈশিষ্ট্যের মধ্যে অবজেক্টিভিটি মানেটা কি? রিসার্চের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে এই অবজেক্টিভিটি বলতে আমরা কি বোঝার চেষ্টা করছি? আচ্ছা দেখো আমাদের ম্যারাথন সেশন আজকেও রয়েছে, কালকেও রয়েছে। যদি ক্লাসটি ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবে, যেন এই ধরনের ক্লাসেসগুলো রেগুলারিটির সাথে আবারও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো ক্লাসটি যদি ভালো লাগছে অবশ্যই অবশ্যই লাইক করে দেবে। সবাই লাইক করছো তো? এখনও কিন্তু অনেকেই লাইক করোনি। যদি ভালো লাগছে লাইক করবে। আর যারা মূলত এখনো পর্যন্ত অ্যান্সার দিতে পারছো না, হয়তোবা দেখছো যে তোমার ওখানে অ্যান্সারের জায়গাটা সবাই অ্যান্সার দিচ্ছে কিন্তু তোমার ওখানে শো করাচ্ছে না, তার মানে তোমার হয়তোবা চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই। তো কষ্ট করে একবার সাবস্ক্রাইব করে নাও, এটা ফ্রি অফ কস্ট, কোনো প্রকার এটা চার্জেস নেই। সাবস্ক্রাইব করে নাও, তারপর দেখবে অটোমেটিক্যালি তোমার জন্য মূলত চ্যাট সেকশনটা যেখানে সবাই অ্যান্সার দিচ্ছে সেটা খুলে যাবে, তুমিও তোমার অ্যান্সার সেখানে জানাতে পারবে। তো অবশ্যই অবশ্যই সবাই কিন্তু চেষ্টা করো অ্যান্সারটাকে জানানোর এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটিকে লাইক করে নাও। বলেছে হোয়াট ওয়াজ অবজেক্টিভিটি মিনস ইন কনটেক্সট অফ রিসার্চ। কি বলছে এটা, বা কোন বিষয়টাকে বলছে এটা? সবাই এখানে আমরা একটু অ্যান্সার দেবো। কি হবে 28 নম্বর কোশ্চেনটি? কি হবে? এটা হয়ে যাবে আমাদের রিসার্চ। কি হয়ে যাবে? রিসার্চ ফোকাসেস অন সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সেস। রিসার্চ কি করে? ফোকাস করে কিসের উপরে? সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সের উপরে। ঠিক আছে? তো যে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সেসগুলো আছে সেটার উপরে রিসার্চ ফোকাস করছে, তো এটার উপরে রয়েছে। এবার বলেছে তোমাকে দেখো হোয়াট ডাজ রিলায়েবিলিটি ইন রিসার্চ রিফার্স টু। বলেছে যখন আমরা রিলায়েবিলিটি বলি রিসার্চের প্রেক্ষিতে, যখন আমরা এই শব্দটাকে ব্যবহার করি রিলায়েবিলিটি, বিশ্বাসযোগ্যতা, এই যে রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা, এই রিলায়েবিলিটি রিসার্চের প্রেক্ষিতে কি বলে, বা রিলায়েবিলিটিকে রিসার্চে কি বলে? হোয়াট ডাজ রিলায়েবিলিটি ইন রিসার্চ রিফার্স টু। রিলায়েবিলিটির মাধ্যমে কোন দিকটা রিপ্রেজেন্ট হয়? একটু তাড়াতাড়ি অ্যান্সার দেবে সবাই। রিলায়েবিলিটির মাধ্যমে কোন দিকটা আমরা রিপ্রেজেন্ট হতে দেখি? সেটা কি? দ্য কনসিস্টেন্সি অফ রেজাল্ট। রেজাল্টের কতটা কনসিস্টেন্সি রয়েছে যার ভিত্তিতে আমরা সেটাকে, সেই রিসার্চটাকে বিশ্বাস করতে পারি যে হ্যাঁ এই রিসার্চটাকে বিশ্বাস করার যোগ্য, এটাকে বিশ্বাস করা যায়। If research yields similar result each time, it is undertaken with a similar population and procedure, it is said to be। বলেছে যদি দেখা যায় একটি রিসার্চের ক্ষেত্রে আমরা সিমিলার রেজাল্টই পাচ্ছি বারবার, একটা রিসার্চ করতে গিয়ে যেমনটা রেজাল্ট আসার কথা সেই রকম সিমিলার রেজাল্ট আমরা বারবার পাচ্ছি, ইচ টাইম সিমিলার রেজাল্টই বারবার আসছে। ঠিক আছে? তো তো সিমিলার পপুলেশনের মাধ্যমে সিমিলার পদ্ধতি ব্যবহার করে সিমিলার রেজাল্টই আমরা পাচ্ছি, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে ভ্যালিড বলবো, ক্রেডিবল বলবো, রিলায়েবল বলবো, নাকি জেনারেলাইজেবল বলবো? কি হতে পারে?
যখন বারবার তুমি সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে একই রেজাল্ট বারবার পাচ্ছ, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে তখন কিন্তু আমরা রিলায়েবল বলি। সেটাকে তখন আমরা কি বলি? রিলায়েবল বলি, যে না, এই রিসার্চটার উপরে বিশ্বাস করা যায়। হোয়াট কনসেপ্ট is research mainly stand for the accuracy of procedures, research instrument, test, etc. বলেছে কোন কনসেপ্টটা, হোয়াট কনসেপ্ট ইন রিসার্চের কোন কনসেপ্টটি মেইনলি স্ট্যান্ড ফর অ্যাকুরেসি অফ প্রসিজার্স? ঠিক আছে, তো অ্যাকুরেসি অফ মানে অ্যাকুরেসি বোঝাবে যে পদ্ধতি তুমি ব্যবহার করছো সেই পদ্ধতিটা কতটা অ্যাকুরেট রয়েছে, সেই জায়গাটাকে বোঝাবে। তো সেটাকে আমরা কি বলবো? সেটাকে নিচের অপশনগুলোর মধ্যে কোনটার সাহায্যে ধরতে পারবো যে হ্যাঁ এই টার্মটাকে ইউজ করলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই পদ্ধতিটা অ্যাকুরেট? সেটা হচ্ছে ভ্যালিডিটি। সেটাকে কি বোঝাবে? ভ্যালিডিটি বোঝাবে। হোয়াট ইজ এম্পিরিক্যাল রিসার্চ বেসড অন? যদি আমরা দেখি এম্পিরিক্যাল রিসার্চ শব্দটিকে ব্যবহার হতে দেখি, তাহলে এটা কিসের উপরে বেস করে আছে? এই এম্পিরিক্যাল রিসার্চটি কিসের উপরে বেস করে আছে? কি হতে পারে? তোমাদের কি মনে হচ্ছে? 32, সবাই অ্যান্সার দাও। 32 কোনটা হতে পারে? যখন আমরা বলছি এম্পিরিক্যাল রিসার্চ, এটা কিসের উপরে বেস করে আছে বা কোন ভিত্তিতে বেস করে আছে? এটা তাড়াতাড়ি অ্যান্সার দেবে সবাই। যখন আমরা বলছি এম্পিরিক্যাল রিসার্চ বা এম্পিরিক্যাল রিসার্চের বেসিক টেনেটটাকে ধরার চেষ্টা করছি, তখন এটা কিসের উপরে বেস করে আছে বা কোন বিষয়টার উপরে এটা বেস করে আছে? রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অর ডিরেক্ট অবজারভেশন। আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটাকে বোঝাচ্ছে, নয়তো বা ডিরেক্ট অবজারভেশনটাকে বোঝাচ্ছে, যে আমরা কতটা ডিরেক্টলি অবজার্ভ করে সেই জায়গাটাকে রিসার্চের ইনক্লুড করার মতো আমাদের ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে। এবার বলেছে which characteristics implies that research must follow a defined tested procedure and each step must follow the others. বলেছে প্রত্যেকটি স্টেপ যেন অন্য আরেকটি স্টেপকে ফলো করে। which characteristics এটা এমপ্লাই হতে দেখি আমরা, কোনটা হতে পারে? কোন ক্যারেক্টারিস্টিক্স এমপ্লাই হলে এই বিষয়টাকে আমরা সামনে আসতে দেখব? কোনটা হতে পারে? সেটা হতে পারে সিস্টেমেটিক, তাই না? সেটা কি হতে পারে? সিস্টেমেটিক। দেখবে সবসময় বলা হয় যে একটা ভালো রিসার্চ, যদি একটা ভালো রিসার্চ হয় সেটা সবসময় না একটু সিস্টেমেটিক হবে। একটা সিস্টেমকে কেন্দ্র করে তার ভিত্তিতে চলার চেষ্টা করবে, সিস্টেমের অনুসারে চলার চেষ্টা করবে। ঠিক আছে, তো এরপরে দেখো হোয়াট টাইপ অফ ভ্যারিয়েবল ইজ ম্যানিপুলেটেড বাই দ্য রিসার্চার অ্যান্ড এক্সপেরিমেন্ট। এটা খুবই কমন কোশ্চেন, দেখবে প্রত্যেকবারই ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনটাকে মানে যেন তেন প্রকারণে দিয়ে দেয়। তো একটু মাথায় রেখো, হোয়াট টাইপ অফ ভ্যারিয়েবল ইজ ম্যানিপুলেটেড বাই দ্য রিসার্চার ইন অ্যান এক্সপেরিমেন্ট। কীভাবে তাহলে? সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেটাকে আমরা কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো। Which variable is also called the outcome or response variable, changing and result of changes made on the independent variable. কোন ভেরিয়েবলটাকে আমরা রেসপন্স ভেরিয়েবল বলে থাকি? যে আমরা যখন কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যখন কোনো একটা পরিবর্তন করি, একটু আগে আমরা বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করা হয়। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যখন আমরা ম্যানিপুলেট করলাম বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যখন ম্যানিপুলেশন করার প্রক্রিয়া কমপ্লিটেড হয়ে গেল, এবার ওটার প্রভাবটা কি হচ্ছে সেটা আমরা কোন ভেরিয়েবলের ওপরে দেখি, যে ওর প্রভাবটা কোন ভেরিয়েবলের ওপরে পড়ে? কি হতে পারে? সেটা হয়ে যাবে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে পড়ে, তাই না? আমরা কি দেখি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ওর প্রভাবটা কতটা পড়লো। বলছে ভেরিয়েবল দ্যাট টেকস অন one of the only two possible values is known as, বলেছে যেই ভেরিয়েবলের মধ্যে মূলত দুটো পসিবল ভ্যালুসের ওপর গুরুত্ব দেয়, তখন সেটাকে আমরা কোন ধরনের ভেরিয়েবলের আওতায় রাখতে পারি? যেমন ধরে নাও তোমার জেন্ডার কি, তাহলে ধরে নাও লেখা আছে মেল আর ফিমেল, এই দুটোর মধ্যে একটাকে তুমি সিলেক্ট করতে পারবে, দুটোই তুমি সিলেক্ট করতে পারবে না। বুঝতে পারছো তো? তো যেটাতে হচ্ছে দুটো পসিবল ভ্যালুকে প্রায়োরিটি দেওয়া হয়, দুটো পসিবল ভ্যালুর উপরে গুরুত্ব দেওয়া হয়, সেটাকে আমরা কি বলি? পলিগোটোমাস ভেরিয়েবল বলি, কন্টিনিউয়াস ভেরিয়েবল বলি, ডাইকোটোমাস ভেরিয়েবল বলি, নাকি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বলি? তো কোনটা হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? দুটো পসিবল ভ্যালুর উপরে গুরুত্ব দেওয়া হবে। মাথায় রাখবো আমরা, দুটো পসিবল ভ্যালুর উপরে গুরুত্ব দেওয়া হবে। সেটা কি হবে? ডাইকোটোমাস ভেরিয়েবল। ওকে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে দুটো পসিবল ভ্যালুর উপরে যখন গুরুত্ব দেয়, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে তখন বলি ডাইকোটোমাস ভেরিয়েবল। হুইচ মেজারমেন্ট স্কেল অনলি অ্যালাউ ইউ টু অ্যাসাইন ক্যাটাগরিজ সাচ অ্যাজ হেয়ার কালার, যেমন ধরে নাও ব্লন্ড, ব্রাউন, রেড, এই যে হেয়ার কালারগুলো আছে,
কোন মেজারমেন্ট স্কেলের থ্রুতে এটাকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি, কোন মেজারমেন্ট স্কেলের মাধ্যমে এটাকে আমরা ক্যাটাগরাইজ হতে দেখি, কোনটা হতে পারে? হুইচ মেজারমেন্ট স্কেল অনলি অ্যালাউ ইউ টু অ্যাসাইন ক্যাটাগরিজ, বিভিন্ন ক্যাটাগরিজগুলোকে তোমাকে অ্যাসাইন করতে দেখবে, কোনটা হতে পারে সেটা? 37 নম্বর প্রশ্নটি আমরা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, সেটা কি হয়ে যাবে? নমিনাল স্কেল। কি হবে? নমিনাল স্কেল, তাই না? পরীক্ষায় যদি আমাদের আসে তো আমরা মাথায় রাখবো সেটাকে আমরা কি ধরনের স্কেলের মধ্যে ধরতে পারবো? নমিনাল স্কেলের মাধ্যমে কিন্তু সেটাকে আমরা ধরতে পারবো, বা নমিনাল স্কেলের ভিত্তিতে কিন্তু সেটাকে ধরা যেতে পারে। ওকে, তো এটাকে একটুখানি মাথায় রাখবো। এরপর which type of research is primarily aimed to gaining a better understanding of a subject phenomena or basic understanding? কোন রিসার্চ, এই যে দেখো এখানে বলেছে কোন ধরনের রিসার্চ মূলত একটা সাবজেক্টকে বোঝার উপরে, তাকে আন্ডারস্ট্যান্ড করার উপরে, তার ফেনোমেননসগুলোকে ধরার উপরে, কোন ধরনের বিষয় নিয়ে কথা বলছে, কোন বিষয়গুলোকে নিয়ে আরও বেটার কিছু ভাবা যেতে পারে, এইগুলো নিয়ে যখন কথা বলে তাহলে সেটাকে আমরা কি বলবো? হুইচ টাইপ অফ রিসার্চ এখানে যুক্ত থাকে, বা কোন ধরনের রিসার্চের ইনক্লুড এটাকে আমরা করতে পারি? তাড়াতাড়ি আনসার দেবে। কোন ধরনের রিসার্চের ইনক্লুড এটাকে আমরা করতে পারি? যখন কিনা আমরা একটা প্রবলেম আমাদের সামনে এসেছে, ওই প্রবলেমটাকে আমরা বেটার আন্ডারস্ট্যান্ড করতে চাইছি, ওই প্রবলেমটাকে আমরা বেটার ওয়েতে ধরতে চাইছি, সেটাকে আমরা কি বলবো? কোন ধরনের রিসার্চের ইনক্লুড করবো সেটাকে আমরা? তো সেটা হয়ে যাবে আমাদের ফান্ডামেন্টাল রিসার্চ, তাই না? সেটাকে আমরা কি বলবো? ফান্ডামেন্টাল রিসার্চ বলবো। দেখবে ফান্ডামেন্টাল রিসার্চে সবসময় আমরা প্রবলেমটাকে আরো বেটার করে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো ফান্ডামেন্টাল রিসার্চে কি করি আমরা? আমাদের সামনে যে প্রবলেমটা আছে, বা আমাদের সামনে যে প্রবলেমটাকে আমরা দেখছি, সেটাকে আরো বেটার ম্যানারে কিভাবে বুঝতে পারবো সেটার উপরে ফোকাস করি। কারণ এখানে প্রবলেমের সলিউশনটাকে জোরপূর্বক চাপিয়ে দেওয়া বা প্রবলেমের সলিউশনটাই হচ্ছে প্রায়োরিটি দেওয়া, এটাই কিন্তু মূল উদ্দেশ্য নয়। প্রবলেমটাকে জানা হচ্ছে এটার মূল উদ্দেশ্য। হ্যাঁ, তার সাথে সাথে প্রবলেমটাকে সলভ করা, এগুলো তো আছে। হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ অ্যাকশন রিসার্চ? যদি আমরা বলি অ্যাকশন রিসার্চের মেইন ফোকাস কোথায়, বা অ্যাকশন রিসার্চের যদি আমরা একদম ফোকাসিং জায়গাটাকে ধরার চেষ্টা করি, যে অ্যাকশন রিসার্চের উদ্দেশ্যে আমরা কোনগুলোকে করতে দেখি, সেটাকে আমরা কি বলবো? হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ অ্যাকশন রিসার্চ? অ্যাকশন রিসার্চের মেইন ফোকাসটা কি হবে? 39 নম্বর কোশ্চেনটি সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যদি বলা হয় অ্যাকশন রিসার্চের মেইন ফোকাস কি, অ্যাকশন রিসার্চ এক্স্যাক্টলি করা হয় কেন, কি হবে? একদম প্রোভাইডিং ইমিডিয়েটলি প্র্যাকটিক্যাল সলিউশন স্পেসিফিক যে প্রবলেমগুলো আছে সেগুলোকে। হু কয়েন্ড দ্য টার্ম অ্যাকশন রিসার্চ? বলেছে এই যে অ্যাকশন রিসার্চ শব্দটি আছে, এটা প্রথম কে আনেন? অ্যাকশন রিসার্চ এই যে শব্দটি আছে, এটা কি প্রথম কে আনেন? এটি হয়ে যাবে কার্ট লেউইন, তাই না? এবার বলেছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ডেসক্রিপটিভ রিসার্চ? আমরা যখন একটা ডেসক্রিপটিভ রিসার্চ করছি, তো এই ডেসক্রিপটিভ রিসার্চের পারপাসটা কি, উদ্দেশ্যটা কি? এই ডেসক্রিপটিভ রিসার্চটা কেন করা হচ্ছে, এর উদ্দেশ্য কোন দিকে রয়েছে, বা কোন টার্গেটটা রয়েছে যার ভিত্তিতে আমরা মূলত ডেসক্রিপটিভ রিসার্চের দিকে এগিয়ে যাই? কি হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? এর উদ্দেশ্যটা কি? টু ডেসক্রাইব এক্সিস্টিং সিচুয়েশন আর ফেনোমেনন। দেখো ডেসক্রিপটিভ শব্দটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে ডেসক্রাইব করার উপরে প্রায়োরিটি দেওয়া হবে। তো ডেসক্রাইব করা কি, এক্সিস্টিং কোনো সিচুয়েশনকে বা কোনো একটা ফেনোমেননকে ডেসক্রাইব করার উপরে কিন্তু এটা গুরুত্ব দেওয়া হয়। হোয়াট ইজ দ্য পারপাস অফ কোরিলেশনাল স্টাডিজ ইন ডেসক্রিপটিভ রিসার্চ? পারপাসটাই কোরিলেশনাল স্টাডিজের, ডেসক্রিপটিভ রিসার্চে কোরিলেশনাল স্টাডিজের পারপাসটা কি? কোরিলেশনাল স্টাডিজ বলতে আমরা কি বুঝি? What is the purpose of correlational studies in descriptive research? Descriptive research-এর ক্ষেত্রে correlational studies বলতে আমরা কি বুঝি, বা correlational studies বলতে কি বোঝায়? কোনটা হতে পারে? 42. To explore relationship between two variable and ascertain their degree. বলেছে এখানে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি দুটো ভ্যারিয়েবলকে, দুটো ভ্যারিয়েবলের মধ্যেকার কি ধরনের সম্পর্ক আছে সেগুলোকে কিন্তু আমরা এক্সপ্লোর করবার এখানে চেষ্টা করি। হুইচ টাইপ অফ রিসার্চ ইজ ডিজাইন ফর স্টাবলিশিং কজাল রিলেশনশিপ? নিচের অপশনগুলোর মধ্যে কোন রিসার্চটি মূলত ডিজাইন করা হয় কজাল রিলেশনশিপটাকে সামনে আনার জন্য? কজাল রিলেশনশিপ মানে কি? যেটা কিনা কার্যকারণের যে সম্পর্কটাকে শো করায়। তো কোনটা হতে পারে? সেটা কি ডেসক্রিপটিভ রিসার্চ, সেটা কি কোরিলেশনাল, নাকি এক্সপেরিমেন্টাল, নাকি হিস্টোরিক্যাল? কোনটা হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? দেখো কজাল রিলেশনশিপ, কজাল রিলেশনশিপ কি? এই অসুখটা হয়েছে বলেই তার শরীরের এই অবস্থা,
দেখো অসুখটা কারণ, কার্যটা হচ্ছে তার শরীরের এই অবস্থা। এই প্রবলেমটা হয়েছে বলেই সে এইভাবে হাঁটতে পারছে না, তার পায়ে ওই যে প্রবলেম হয়েছে তার জন্য এর জন্য হাঁটতে পারছে না। তার মানে কি কার্য কারণের একটা সম্পর্ক আছে, এটাকে বলা হচ্ছে কজাল রিলেশনশিপ। তো এই কজাল রিলেশনশিপটা বেসিক্যালি কোন রিসার্চের মধ্যে আমরা হতে দেখি? সেটা কি ডেসক্রিপটিভ, কোরিলেশনাল, এক্সপেরিমেন্টাল নাকি হিস্টোরিক্যাল, কোনটা হতে পারে? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এক্সপেরিমেন্টাল, তাই না? এক্সপেরিমেন্ট যখন আমরা করি তখন কিন্তু এই কজাল রিলেশনশিপের উপরই সমস্ত এক্সপেরিমেন্টটাকে কিন্তু আমরা দাঁড় করানোর চেষ্টা করি। বলেছে হোয়াট ইজ দ্য ফার্স্ট এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট অফ এক্সপেরিমেন্টাল মেথড। বলেছে যদি একদম ফার্স্ট এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট দেখি বা উপাদান দেখি, একটা ভালো যদি আমরা এক্সপেরিমেন্টাল মেথডকে ব্যবহার করি বা একটা যদি ভালো রিসার্চ করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট সেখানে কি থাকতে হবে বা কোনটা ম্যান্ডেটরি থাকতেই হবে, সেটা কি? সেটা হচ্ছে কন্ট্রোল, একদম ফার্স্ট এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট। কারণটা হচ্ছে দেখো যদি আমরা আমাদের রিসার্চের মধ্যে তো অনেক ধরনের ভ্যারিয়েবল থাকে, অনেক ধরনের ভ্যারিয়েবলের আদান প্রদান থাকে, তাই না? আদান প্রদান মিনস মানে তুমি ভ্যারিয়েবলসগুলোকে একটার সাথে আরেকটা রিলেশনশিপগুলোকে দেখার চেষ্টা করছো, তো অনেক ধরনের বিষয় এগুলোর সাথে যুক্ত থাকে। কিন্তু কোন ভ্যারিয়েবলকে কতটা প্রায়োরিটাইজ করতে হবে, কোন ভ্যারিয়েবলকে কতটা গুরুত্ব দিতে হবে, সেই কন্ট্রোলটা যেন রিসার্চারের হাতে থাকে। নাহলে কি হবে, রিসার্চারের হাতে যদি সেই কন্ট্রোলটা না থাকে তাহলে রিসার্চটা কিন্তু ওইভাবে সাকসেসফুলি হওয়ার সম্ভাবনা থাকবে না যতটা একজন রিসার্চার তার রিসার্চকে করতে চান। তো ওর জন্য বলেছে কন্ট্রোলটা কিন্তু খুবই এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট, সেটা না হলে কিন্তু কখনোই রিসার্চটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। ইন ডিডাকটিভ অ্যাপ্রোচ টু রিসার্চ হোয়াট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট? বলছে যখন আমরা ডিডাকটিভ অ্যাপ্রোচকে ফলো করি, আচ্ছা খুব ইন্টারেস্টিং একটা জায়গা ডিডাকটিভ অ্যাপ্রোচ, যেখানে কিনা আমরা থিওরিকে ভ্যারিফাই করি। বিভিন্ন ধরনের থিওরি আমাদের সামনে থাকে, সেই থিওরিগুলোকে জাস্ট আমরা ভ্যারিফাই করে দেখার চেষ্টা করি যে আচ্ছা যেই থিওরিটা এই যেটা কথা বলছে এটা এক্স্যাক্টলি এটাই কিনা, সেটাকে আমরা ভ্যারিফাই করে দেখার চেষ্টা করি। তো এখানে তোমাকে বলেছে যে এই ডিডাকটিভ অ্যাপ্রোচ যদি আমরা দেখি রিসার্চে, এটা স্টার্টিং পয়েন্টটা কি, মানে এটা শুরুটা হয় কিভাবে, কোন ভিত্তিতে এটা শুরু হচ্ছে? ডিডাকটিভ রিসার্চ অ্যাপ্রোচটা যদি আমরা লক্ষ্য করি, স্টার্টিং পয়েন্ট, একদম বেসিক পয়েন্ট যেটা দিয়ে এটা শুরু হচ্ছে সেটা কি? এটা বেসিক যদি আমরা পয়েন্ট দেখি সেটা কি? এরা বলেছে থিওরি অর রিসার্চ লিটারেচার, থিওরি অর রিসার্চ লিটারেচার, এটার উপরে কিন্তু এই ডিডাকটিভ অ্যাপ্রোচটা কিন্তু ফলো করে। হোয়াট ইজ দ্য অ্যানাদার টার্ম অফ ইন্ডাকটিভ অ্যাপ্রোচ? যদি আমরা ইন্ডাকটিভ অ্যাপ্রোচটাকে দেখি, এটাকে আরেক নামে কি বলে ডাকি আমরা? ইন্ডাকটিভ অ্যাপ্রোচকে অনেক নামে ডাকা হয়, তাই না? তো আরেক নামে কি নামে এটাকে ডাকা হয়? অ্যানাদার টার্ম কি ইন্ডাকটিভ অ্যাপ্রোচের? ইন্ডাকটিভ অ্যাপ্রোচের অ্যানাদার টার্ম কি বা আরেক নাম কি ইন্ডাকটিভ অ্যাপ্রোচের? কি হবে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। হোয়াট ইজ দ্য অ্যানাদার টার্ম অফ ইন্ডাকটিভ অ্যাপ্রোচ? ইন্ডাকটিভ অ্যাপ্রোচকে যদি আমরা আরেক নামে ডাকি তাহলে কি নামে ডাকবো? টপ ডাউন অ্যাপ্রোচ, জেনারেল টু স্পেসিফিক অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ নাকি লিনিয়ার অ্যাপ্রোচ? কোনটা সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে? হোয়াট ইজ অ্যানাদার টার্ম অফ ইন্ডাকটিভ অ্যাপ্রোচ? ইন্ডাকটিভ অ্যাপ্রোচের আরেকটা নাম কি? বটম আপ অ্যাপ্রোচ বলা হয় ইন্ডাকটিভ অ্যাপ্রোচকে, ঠিক আছে? হোয়েন ইজ কোয়ালিটেটিভ রিসার্চ কনসিডার্ড অ্যাপ্রোপ্রিয়েট? কখন ধরা হবে যে কোয়ালিটেটিভ রিসার্চটি, যে রিসার্চটা আমরা করছি এই কোয়ালিটেটিভ রিসার্চটি একদম অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে, এই রিসার্চটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে হয়েছে, কখন এটা আমরা কনসিডার করব? হোয়েন ইজ কোয়ালিটেটিভ রিসার্চ কনসিডার্ড অ্যাপ্রোপ্রিয়েট? কখন কোয়ালিটেটিভ রিসার্চকে মূলত অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ধরা হবে? কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দাও, তাড়াতাড়ি অ্যান্সার দেবে। একদম when a subject need to be studied in depth and behavioral aspect are কি বলেছে? যখন একটা সাবজেক্টকে একদম আমাদের ইন ডেপথ পড়তে হবে, একদম তাকে ইন ডেপথ জানতে হবে, তখন আমরা কিন্তু এই কোয়ালিটেটিভ রিসার্চটাকে কনসিডার করবো অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে, যে ঠিক আছে যেহেতু এটা ইন ডেপথ জানার বিষয় ছিল, ইন ডেপথ এটা ধরার বিষয় ছিল, তো সেই ক্ষেত্রে এটা অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে। when a linear path of inquiry is preferred, কখনোই নয় কিন্তু, ঠিক আছে? তো অনেকেই দেখবে ডি অ্যান্সারটা দেবে না, আমরা একদম ইনডেপথ স্টাডির জন্য কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চটাকে ব্যবহার করি। হুইচ কোয়ালিটেটিভ রিসার্চ মেথড ইনভলভ স্টাডিং অ্যান্ড ডিসক্রাইবিং এ কালচার অফেন বাই অবজার্ভিং পিপল ইন দেয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট? কোন কোয়ালিটেটিভ রিসার্চ মেথডটি ইনভলভ থাকে স্টাডি করা এবং ডিসক্রাইব করা একটা কালচারকে, স্টাডি করছে এবং ডিসক্রাইব করছে,
ঠিক আছে? তো একটা কালচারকে স্টাডি করছে এবং ডিসক্রাইব করছে। কোন ধরনের রিসার্চের ক্ষেত্রে এটা আমরা করে দেখি? হুইচ কোয়ালিটেটিভ রিসার্চ মেথড ইনভলভ ডিসক্রাইবিং এ কালচার অফ এন অবজার্ভিং পিপল ইন দেয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। তাদের ন্যাচারাল এনভায়রনমেন্টে তাদেরকে অবজার্ভ করা হচ্ছে, ডিসক্রাইব করা হচ্ছে। কি হবে? সেটা হয়ে যাবে আমাদের এথনোগ্রাফি, তাই না? কি হয়ে যাবে আমাদের? এথনোগ্রাফি। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ কোয়ান্টিটেটিভ রিসার্চ? কোয়ান্টিটেটিভ রিসার্চের বেসিক্যালি প্রাইমারিলি ফোকাস কোথায় থাকে? কোয়ান্টিটেটিভ রিসার্চ বেসিক্যালি ফোকাস কোন বিষয়ের উপরে করে? যদি তোমাদের প্রশ্ন আসে যে কোয়ান্টিটেটিভ রিসার্চ মূলত ফোকাস কোন বিষয়ের উপরে করে, কি হবে? হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ কোয়ান্টিটেটিভ রিসার্চ? প্রাইমারি ফোকাস কোনটাকে বলি আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চের? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, একটু তাড়াতাড়ি দেবে। দেখো এতক্ষণ আমরা কোয়ালিটেটিভ পড়লাম, এবার তোমাকে বলছি কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ রিসার্চের প্রাইমারি ফোকাস কোনটাকে ধরা হয়? 49 কোনটা হতে পারে? একদম, গ্যাদারিং কোয়ান্টিফিয়েবল ডেটা অ্যান্ড পারফর্মিং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। কোয়ান্টিফিয়েবল ডেটাকে গ্যাদার করে মূলত স্ট্যাটিস্টিক্যাল টেকনিককে পারফর্ম করার উপরে এটা প্রায়োরিটি দেওয়া হয়। হোয়াট ইজ কনসেপচুয়াল রিসার্চ জেনারেলি ইউজড ফর? বলেছে কনসেপচুয়াল রিসার্চ বেসিক্যালি আমরা কিসের জন্য ইউজ করে থাকি? যখন একটি শব্দ আমরা ব্যবহার হতে দেখি প্রতিনিয়ত, কনসেপচুয়াল রিসার্চ, এই কনসেপচুয়াল রিসার্চটা সাধারণত আমরা কোন উদ্দেশ্যেই ইউজ করে থাকি? ঠিক আছে, তো একটা তো নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে, নাহলে কনসেপচুয়াল রিসার্চ হচ্ছে না কেন? তো সাধারণত কোন উদ্দেশ্যে এটাকে আমরা ইউজ করে থাকি? কি হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? টু ডেভেলপ নিউ কনসেপ্ট অ্যান্ড রিইন্টারপ্রিট এক্সিস্টিং কনসেপ্ট বাই ফিলসফার অ্যান্ড থিঙ্কার। ঠিক আছে, ফিলসফার এবং থিঙ্কারের থ্রুতে নতুন নতুন কনসেপ্টগুলোকে নিয়ে আসা, নতুন নতুন ধারণাগুলোকে নিয়ে আসা, সেইগুলোর ওপরে কিন্তু আমরা এখানে ফোকাস করতে দেখি। ওকে, এরপরে হুইচ রিসার্চ অ্যাপ্রোচ ইনভলভ অবজেক্টিভস, ডিজাইন, স্যাম্পল অ্যান্ড কোশ্চেন বিং প্রি ডিটারমাইন্ড। বলছে হুইচ রিসার্চ অ্যাপ্রোচ, কোন রিসার্চ অ্যাপ্রোচের মাধ্যমে অবজেক্টিভস বলি, ডিজাইন বলি, স্যাম্পল বলি বা কোশ্চেন বলি, এগুলো প্রি ডিটারমাইন থাকে, আগের থেকেই নির্ধারণ করা থাকে। যা কিছু এর উদ্দেশ্য আছে, যে ধরনের ডিজাইনগুলো আছে বা যে ধরনের স্যাম্পলগুলো আছে বা যে ধরনের কোশ্চেনগুলো আছে, এটা একদম প্রি ডিটারমাইন থাকে, আগের থেকে নির্ধারণ করা থাকে। কি হতে পারে? কি হতে পারে তোমাদের মনে, মানে কি হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? হুইচ রিসার্চ অ্যাপ্রোচ ইনভলভ অবজেক্টিভস, ডিজাইন, স্যাম্পল, কোশ্চেন বিং প্রি ডিটারমাইন্ড। একদম আগের থেকেই নির্ধারণ করা থাকে বা আগের থেকেই আমরা এটাকে নির্ধারিত হতে দেখি। কোনটা হতে পারে? স্ট্রাকচার অ্যাপ্রোচ, তাই না? স্ট্রাকচার অ্যাপ্রোচে যখন আমরা বলবো স্ট্রাকচার্ড, মানে একদম আগের থেকে স্ট্রাকচারিটির সাথে সেটাকে মূলত রাখা আছে, সেই অনুসারে মূলত জাস্ট একটার পর একটা ধরনকে ফলো করে জাস্ট এগিয়ে যেতে হয়। হোয়াট ডাজ এক্সপ্লেনেটরি রিসার্চ অ্যাটেম্প টু অ্যান্সার? এক্সপ্লেনেটরি রিসার্চের মাধ্যমে কোন বিষয়ের উত্তর খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হয়? দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কোনটা হবে? এক্সপ্লেনেটরি। দেখো দুটো টার্ম খুব গুলিয়ে যায় দেখি আমি বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের, একটা হচ্ছে এক্সপ্লোরেটরি আর একটা হচ্ছে এক্সপ্লেনেটরি, তাই না? তো এটা কোশ্চেনটা এসেছে এক্সপ্লেনেটরি দিয়ে। তো এক্সপ্লেনেটরি রিসার্চ অ্যাটেম্প টু অ্যান্সার, এক্সপ্লেনেটরি রিসার্চের উদ্দেশ্যটা কি থাকে, কোন ধরনের অ্যান্সারকে পাওয়ার ওপরে থাকে? সেটা হচ্ছে হাউ অ্যান্ড হোয়াই বিটুইন টু অ্যাসপেক্টস অফ সিচুয়েশন অর ফেনোমেনা। ঠিক আছে, তো দুটো সিচুয়েশন বা ফেনোমেনার মধ্যেকার যে সম্পর্ক কেমন করে রয়েছে, কেন রয়েছে, এই জায়গাগুলোকে ফোকাস করায়। হোয়াট ইজ এপিস্টোমোলজি দ্য স্টাডি অফ? বলেছে যদি আমরা এপিস্টোমোলজি টার্মটাকে লক্ষ্য করি, তাহলে এপিস্টোমোলজির উদ্দেশ্য কি? কোন বিষয়টাকে স্টাডি করা এপিস্টোমোলজির উদ্দেশ্য? বলো দেখি কি হতে পারে? কোন বিষয়টাকে স্টাডি করা হচ্ছে এপিস্টোমোলজির উদ্দেশ্য? সবাই অ্যান্সার দাও, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো সবাই। যদি বলি আমরা এপিস্টোমোলজি দ্য স্টাডি অফ, তো কোন বিষয়টাকে স্টাডি করবার উপরে এপিস্টোমোলজি ফোকাস করে? কোনটা হতে পারে? তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার দেবো আমরা। নলেজ, তাই না? পার্টিকুলার একটা নলেজকে স্টাডি করবার উপরে এপিস্টোমোলজি ফোকাস করে। দ্য আইডিয়া দ্যাট ফ্যাকচুয়াল নলেজ গেইন থ্রু অবজারভেশন ইজ ট্রাস্টওয়ার্দি ইজ কোর টেনেট অফ হুইচ প্যারাডাইম? বলেছে যে আইডিয়াটা আছে যেখানে ফ্যাকচুয়াল নলেজ মূলত ধরা হয় গেইন থ্রু অবজারভেশন, অবজারভেশনটাকেই মূলত বেশি গুরুত্ব দেওয়া হয় ফ্যাকচুয়াল নলেজের, অবজারভেশনটাকেই বেশি মূলত প্রায়োরিটি দেওয়া হয় ফ্যাকচুয়াল নলেজের ক্ষেত্রে। ঠিক আছে, তো যেটাকে ট্রাস্টওয়ার্দি ধরা হয়, যে বিশ্বাসযোগ্য হিসেবে ধরা হয়। তো হুইচ প্যারাডাইম, কোন প্যারাডাইমে এটাকে একটা বিশ্বাসযোগ্যতার প্রেক্ষিতে ধরা হচ্ছে? আচ্ছা, অনেকেই দেখছি তোমরা অ্যান্সার দিতে পারছো না। দেখো দেখবে
যারা যারা এখানে অ্যান্সার দিচ্ছে দেখবে তারা সবাই চ্যাট সেকশনে অ্যান্সার দিচ্ছে, তাই না? এবার তুমি চ্যাট সেকশনটাতে অ্যান্সার দিতে এর জন্যই হয়তো বা পারছো না, তোমার হয়তো বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবে অটোমেটিক্যালি তোমার জন্য চ্যাট সেকশনটা ওপেন হয়ে যাবে, এবং তারপরে তুমি তোমার নিজের কোশ্চেনটাকে অ্যান্সার দিয়ে তুমি নিজেকে পরীক্ষা করে নিতে পারবে যে তুমি কতটা ঠিকঠাকভাবে পড়েছো বা কতটুকু তোমার একটা কনফিডেন্স রয়েছে পরীক্ষায় অ্যান্সার দেওয়ার। ঠিক আছে তো? কারণ ধরে নাও এটা পরীক্ষাই, কারণ এই ধরনেরই কোশ্চেন আসে পরীক্ষাতে, তাই না? তো একটু চেষ্টা করবে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার, যারা এখনো পর্যন্ত করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলেই কিন্তু দেখবে তোমরা অ্যান্সার দেওয়ার জায়গাটা পেয়ে যাবে। আর আমাদের তো প্রতিনিয়ত ক্লাস আসে, প্রতিনিয়ত কিন্তু তোমরা আপডেট পেতে থাকবে যে কখন কোন ক্লাস আসছে। ঠিক আছে তো? ওকে, তো দেখো, দ্য আইডিয়া অ্যান্ড ফ্যাকচুয়াল নলেজ গেইন থ্রু অবজারভেশন ইজ ট্রাস্টওয়ার্দি, কোর টেনেট অফ রিসার্চ প্যারাডাইম। কোনটাকে ধরা হয় এখানে, কোন বিষয়টাকে ধরা হয়? সেটা হচ্ছে পজিটিভিস্ট প্যারাডাইমের ক্ষেত্রে এটা ধরা হয়। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য ফর্মুলেশন অফ এ রিসার্চ প্রবলেম? বলেছি যখন আমরা কোনো একটা রিসার্চের প্রবলেমকে ফর্মুলেট করতে চাই, তাহলে সেখানে সেই রিসার্চ প্রবলেমের ফর্মুলেটের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ কোনটা, মানে একদম প্রাথমিক স্টেপ কোনটা, যেটাকে কিনা একদম বেসিক স্টেপ হিসেবে ধরা হয়, একদম প্রথম স্টেপ হিসেবে ধরা হয়, ফার্স্ট স্টেপ কোনটাকে ধরা হয়? হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম? দেখো, এই জুন মাসের পরীক্ষার পরে, ভালোভাবে শোনো, এই জুন মাসের পরীক্ষার পরেই, ঠিক আছে, জুন জুলাইয়ের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আবারও তোমাদের ভালোভাবে পড়তে শুরু করে দিতে হবে, কারণ এরপরে ডিসেম্বরে কিন্তু দুটো টার্গেট তোমাদের কাছে আছে, নেট এবং সেট। ঠিক আছে তো? যারা মূলত এই দুটো টার্গেটের জন্য পড়বে, একটা না একটা তো কোয়ালিফাই হয়েই যাবে, হয় নেটে হবে নয়তো সেটে হবে, একটা না একটা তো কোয়ালিফাই হয়েই যাবে, তাই না? দুটোকে টার্গেট করলে একটা না একটা কোয়ালিফাই হবেই হবে, যে কেউ করতে পারবে। তো এটাকে দাও, এরপরে কিন্তু চেষ্টা করো এই দুটোকে টার্গেট রাখার। ওকে, তো এটাকে একটুখানি ভালোভাবে দাও, তারপরে এই দুটোটাকে টার্গেট করো। এখন দেখো তোমাদের 𝐷RF আসছে কিনা সেটাকে দেখো, তারপরে চেষ্টা করো করার। দেখো, ভালোভাবে বুঝবে, না পড়লে কিন্তু কেউ কোয়ালিফাই করতে পারে না, না পড়লে কেউ কোনোদিন কোয়ালিফাই করতে পারে না। তো পড়তে হবে, পড়ে সেই জন্য সেই কোয়ালিফিকেশনের জন্য নিজেকে তৈরি করতে হবে, নিজেকে ওই জায়গায় তৈরি করতে হবে যে হ্যাঁ আমি কোয়ালিফাই করতে পারবো। ঠিক আছে? অন্য যত রকম কাজ আছে সেগুলোকে আপাতত একটু স্টপ রাখো, এই কয়েকটা দিন তুমুল আকারে পড়ো, যতটুকু পড়েছো সেটাকে রিভিশন দাও, নতুন কিছু পড়তে যেও না, এই কয়েকদিনের জন্য শুধু রিভিশন দাও। যা কিছু রয়েছে নিশ্চয়ই রিভিশনে একটা স্ট্র্যাটেজি তৈরি করেছো, সে যে কত ঘন্টা কোনটার জন্য দেবে, তো সেই অনুসারে এখন তুমুল পরিমাণে পড়া শুরু করো। ঠিক আছে? বলেছে দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম। রিসার্চ প্রবলেমের ফার্স্ট স্টেপ কি? রিসার্চ প্রবলেমের ফার্স্ট স্টেপ হিসাবে আমরা কোনটাকে দেখতে পারি? দেখো, কোনটা হতে পারে এখানে তোমাদের মনে হচ্ছে, সেটা হচ্ছে আইডেন্টিফাইং এ ব্রড এরিয়া অফ ইন্টারেস্ট। ব্রড এরিয়া অফ ইন্টারেস্টকে আইডেন্টিফাই করা। ঠিক আছে তো? অনেক বড় এরিয়া অফ ইন্টারেস্টকে কি করা? আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই তোমাকে করতে হবে যে কোন এরিয়া অফ ইন্টারেস্ট, মানে তুমি কোন বিষয়ের উপরে রিসার্চটাকে করতে চাইছো, সেই ব্রড এরিয়াটাকে তোমাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে। হোয়াট ইজ দ্য প্রাইমারি বেনিফিট অফ লিটারেচার রিভিউ ইন দ্য রিসার্চ প্রসেস? যদি আমরা প্রাইমারিলি যদি দেখি, আমরা একদম প্রাথমিকভাবে যদি দেখি যে বেনিফিটগুলো আসে লিটারেচার রিভিউয়ের, সেটা কি? ওর জন্যই বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি বেনিফিট অফ লিটারেচার রিভিউ ইন দ্য রিসার্চ প্রসেস। একদম প্রাইমারি বেনিফিট কি আসবে যদি আমরা লিটারেচার রিভিউ করি, তার একদম প্রাইমারি বেনিফিট হিসাবে আমরা কোন বিষয়গুলোকে পেয়ে যাই? দেখো, কোনটা হবে? পরীক্ষা কিন্তু আসতে পারে প্রাইমারি, সেকেন্ডারি বেনিফিট, প্রাইমারি বেনিফিট, এইভাবে কিন্তু প্রশ্ন করে। আচ্ছা, পেপার 1-এর কার কটা চ্যাপ্টার রিভিশন হয়ে গেছে একটু বলো তো দেখি, জাস্ট নাম্বার বলো, 2, 3, এইভাবে একটু বলো দেখি, 4, 5, 6টা, কার কটা চ্যাপ্টার রিভিশন হয়ে গেছে একটু দেখি, কে কোন জায়গায় আছো একটুখানি জানার চেষ্টা করি, একটু সবাই অ্যান্সার দাও তো। পেপার 1-এ কার কতগুলো চ্যাপ্টার রিভিশন হয়ে গেছে? টোটাল 10খানা আমাদের ইউনিট আছে বা চ্যাপ্টার আছে, তো 10খানার মধ্যে কতগুলো চ্যাপ্টার তোমাদের হয়ে গেছে, রিভিশন হয়ে গেছে? কে বলতে পারবে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো দেখি, একটু বেসিকটা আমি বোঝার চেষ্টা করি, কে কতটা করেছো কি করনি। আচ্ছা, এখানে শ্রাবন্তী বলছো 5টে চ্যাপ্টার হয়েছে, আচ্ছা। সৌগত বলছে 5টা, যোশী বলছো যে 2টোর মধ্যে মোটামুটি হয়েছে, সুকৃতি বলছো, আচ্ছা আচ্ছা। এখানে আচ্ছা, রিজু
পাইরিকা, আচ্ছা বলেছো দুটো হয়েছে, অপর্ণা বলছো পাঁচটে হয়েছে, আচ্ছা প্রত্যয়ী বলছো পাঁচটে হয়েছে, বেশ। ঈশিতা বলছো তিনটে হয়েছে, ওকে ওকে ঠিক আছে, ধীরে ধীরে করার চেষ্টা করো, হ্যাঁ রিভিশনগুলো ধীরে ধীরে করার চেষ্টা করো, কিন্তু মাস্ট বি রিভিশন দেবে। দেখো পরীক্ষার জন্য তো আমরা অনেক কিছুই পড়ি, তাই না? আমরা তো অনেক কিছুই পড়ি, অনেক জায়গা থেকে পড়ি, ধরে নাও অনেক ইউটিউব চ্যানেল থেকে পড়ি, কিন্তু পরীক্ষার আগের মুহূর্তে যে রিভিশনটা না, ওটা খুব ইম্পর্টেন্ট। ওটা যদি তুমি না দাও তাহলে তুমি যতই পড়ো, ওই যে পড়েনি আর যে পড়েছে, এই দুটোর কোনো পার্থক্য নেই, ঠিক আছে? যদি রিভিশন না দাও, দেখবে ওই পরীক্ষা হলে গিয়ে তোমার শুধু কনফিউশন জন্মাবে, যে আরে এটা মনে হয় হওয়ার কথা ছিল, আরে এটা মনে হয় হতো, আরে এটা হয়তো বা ঠিক দিলে হয়তো ঠিক হতো, এই যে কনফিউশনগুলো, এগুলো কিন্তু জন্মাবে। তো আমি সাজেস্ট করবো তোমাদের সবাইকে, যারা যারা রিভিশন এখনও পর্যন্ত দাওনি, রিভিশনটাকে কিন্তু কমপ্লিট করো। রিভিশন ছাড়া কিন্তু কখনোই কোয়ালিফাই করা যায় না। যতই পড়ো আগে, ফুললি কনফিডেন্ট থাকলেও ওটা ওভার কনফিডেন্স হয়ে যাবে, যে আমার রিভিশন না দিলেও চলবে, এটা কিন্তু ওভার কনফিডেন্স, যে আমার রিভিশন না দিলেও চলবে, ঠিক আছে? একটু মাথায় রেখো সবাই। দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি বেনিফিট, ঠিক আছে? প্রাইমারি বেনিফিট কি বলেছে? আচ্ছা, এখানে জোসি বলছো ফ্যামিলি প্রবলেম থাকাতে রিভিশন দেওয়া হয়নি। যাই হোক, এখন যতটুকু পারবে রিভিশন দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, পরীক্ষা তো এখনও, তোমার তো বাংলা মনে হয় জোসি, তো সেই ক্ষেত্রে এখনও তো সময় আছে মোটামুটি, যতটুকু পারো দেখো, চেষ্টা করো যতটুকু পারো করার, কারণ রিভিশন না দিলে ওই ধরে নাও আগে যা করেছো এখন মানে কোনো পার্থক্য নেই। বুঝতে পারলে তো? আমার কথাটা নিশ্চয়ই ধরতে পেরেছো তোমরা। আচ্ছা দেখো, প্রাইমারি বেনিফিট অফ লিটারেচার রিভিউ কি বলেছে? প্রাইমারি বেনিফিট কি? এটা ব্রডেন দ্য নলেজ অফ রিসার্চার অ্যান্ড ব্রিংস ক্লিয়ারিটি টু দ্য প্রবলেম। বলেছে এটা নলেজ, যে নলেজটা আছে, নলেজের দায়রাটা আমাদের বাড়িয়ে দেয় রিসার্চারের, এবং ক্লারিটি নিয়ে আসে প্রবলেমের। একটা প্রবলেম সামনে আছে, ওটার ক্লারিটি নিয়ে আসে, যে আচ্ছা এই প্রবলেমটা আমার সামনে আছে, এবার এটাকে কিভাবে আমার সলভ করতে হবে। বুঝতে পারছো তো? তো এই যে জায়গাটা, সেটা কিন্তু লিটারেচার রিভিউর মধ্যে আমরা পেয়ে যাই। এবার বলছে স্টাডি ডিজাইন দ্যাট কালেক্ট ডেটা মোর দ্যান ওয়ান্স ফ্রম দ্য সেম ইন্ডিভিজুয়াল ইজ কল্ড হোয়াট। বলেছে একটা স্টাডি ডিজাইন যেখানে কিনা আমরা ডেটাকে কালেক্ট করছি মোর দ্যান ওয়ান্স, একের অধিকবার, ফ্রম সেম ইন্ডিভিজুয়াল, একজন ইন্ডিভিজুয়ালের থেকেই আমরা একের অধিকবার মূলত ডেটা কালেক্ট করছি, তাহলে ওটাকে আমরা কি বলবো? ক্রস সেকশনাল স্টাডি বলবো, রেট্রোস্পেক্টিভ স্টাডি বলবো, প্রসপেক্টিভ নাকি লংগিটিউডিনাল, কি হতে পারে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো লংগিটিউডিনাল, তাই না? সেটাকে আমরা বলবো লংগিটিউডিনাল। হোয়াট ইজ দ্য প্রসেস অফ ক্লিনিং ডেটা টু আইডেন্টিফাই অ্যান্ড মিনিমাইজ এরর্স কল্ড? বলেছে যে প্রসেসের মাধ্যমে আমরা ডেটাকে ক্লিন করি এবং আইডেন্টিফাই করি এবং মিনিমাইজ করি, যে ধরনের ভুল ভ্রান্তি যতটুকু হওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে মিনিমাইজ করবার চেষ্টা করি, সেটাকে কি বলে? হোয়াট ইজ দ্য প্রসেস অফ ক্লিনিং ডেটা টু আইডেন্টিফাই অ্যান্ড মিনিমাইজ এরর্স? মিনিমাইজ করার চেষ্টা করি এরর্সগুলোকে, সেটাকে আমরা কি বলি? কোডিং বলি, ট্যাবুলেশন বলি, এডিটিং বলি, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স বলি, কি হতে পারে? কি মনে হচ্ছে তোমাদের? এটাকে এডিটিং বলা হয়, তাই না? এটাকে কি বলা হয়? এডিটিং বলা হয়। হোয়াট ইজ দ্য পারপাস অফ নাল হাইপোথেসিস? যদি আমরা পারপাসগুলোকে দেখি, বা এক কথায় যদি আমরা বলি উদ্দেশ্য, নাল হাইপোথেসিসের উদ্দেশ্যটা কি? এবার দেখো, এই যে নাল হাইপোথেসিসকে আমরা HO দিয়ে ডিনোট করে থাকি, তো ওটা আমি দিয়েছি। যদি বলে যে পারপাস কি নাল হাইপোথেসিসের, বা উদ্দেশ্য কি নাল হাইপোথেসিসের, কি হবে? একটা নাল হাইপোথেসিস আমাদের সামনে আছে, তো নাল হাইপোথেসিসের উদ্দেশ্যটা কি হবে? কি মনে হচ্ছে? একদম, টু বি কমনলি অ্যাকসেপ্টেড ফ্যাক্ট রিসার্চার ওয়ার্কস টু রিজেক্ট অর ডিসপ্রুভ, রিসার্চারকে ওটা ডিসপ্রুভ করতে হয়। হোয়াট ইজ এ টাইপ 2 এরর ইন হাইপোথেসিস টেস্টিং? টাইপ 2 এরর বলতে কি বোঝায়? হাইপোথেসিসে যখন আমরা টেস্ট করি তখন সেক্ষেত্রে একটি টার্ম পাই আমরা, টাইপ 2 এরর। তো এই টাইপ 2 এরর এক্স্যাক্টলি কি? এই টাইপ 2 এরর বলতে কি বুঝি? এটা খায় না মাথায় দেয়? কি এটা টাইপ 2 এরর? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো মাথা রাখবো, এটা হচ্ছে সেটাই, অ্যাকসেপ্টিং এ নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ ফলস। যখন নাল হাইপোথিসিসটি ফলস ছিল, ওটাকে আমরা ভুলবশত অ্যাকসেপ্ট করে নিয়েছি, কিন্তু হওয়া উচিত ছিল যখন সঠিক হবে তখন অ্যাকসেপ্ট করা, তাই না? কিন্তু আমরা সে যখন ফলস ছিল তখনই অ্যাকসেপ্ট করে নিয়েছি, তো এটাকে ওর জন্য ফলস নেগেটিভও বলা হয়। হোয়াট ইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ থিসিস কম্পেয়ার অ্যান আর্টিকেল? বলছে দেখবে যারা PhD করে তারা বলে থিসিস রাইটিং,
ঠিক আছে? তো আর যারা নর্মালি ধরে নাও বিভিন্ন পত্রিকায় বা কোনো বুক চ্যাপ্টারে কোনো একটা লেখা দিচ্ছে, তারা দেখবে বলবে আর্টিকেল লিখছি, বা কোনো একটা জার্নালে লিখছে, বলবে আর্টিকেল লিখছি। তো তোমাকে এখানে পরীক্ষায় এভাবে আসতে পারে, মেইন ক্যারেক্টারিস্টিক্সটা কি থিসিস কম্পেয়ার টু অ্যান আর্টিকেল। আর্টিকেল এবং থিসিস এই দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে এর মেইন ক্যারেক্টারিস্টিক্স কি উঠে আসছে, কি হতে পারে? হোয়াট ইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ থিসিস কম্পেয়ার টু অ্যান আর্টিকেল? আর মানে মেইন ক্যারেক্টারিস্টিক্স আমরা কি পাবো থিসিসের প্রেক্ষিতে কম্পেয়ার, যদি আমরা কম্পেয়ার করি আর্টিকেলের সাথে, কি হবে? 61, তাড়াতাড়ি আনসার দাও সবাই। এটা হয়ে যাচ্ছে আমাদের থিসিস কি করে, পারপাস ইন ইস এডুকেশন অ্যান্ড শোস হাউ মাচ এ পার্সন নো। থিসিসের মাধ্যমে যে বিষয়টাকে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে একজন ব্যক্তি কতটা জানেন, সেই জায়গাটাকে রিপ্রেজেন্ট করা হয়, তাই না? তো এটা মাথায় রাখবো আমরা। হোয়াট ইজ দ্য পারপাস অফ রিভিউ পেপার? এবার আরেকটা কোশ্চেন করেছে, রিভিউ পেপারের পারপাসটা কি? যখন আমরা বলছি রিভিউ পেপার, এটার পারপাসটা কি? অনন্যা গুড মর্নিং, অনন্যা নায়ক গুড মর্নিং। আচ্ছা, প্রায় দুপুরের দিকে চলে এসেছি আমরা, তো সবাই অ্যান্সার দাও, আরো অনেক কোশ্চেন আমাদের সলভ করা বাকি আছে। কি বলেছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ রিভিউ পেপার? যখন আমরা বলছি রিভিউ পেপার, এই রিভিউ পেপারের পারপাসটা কি? রিভিউ পেপার অর্থে কি বোঝাচ্ছে, কি হবে? আবারও বলবো, আর কয়েকটা দিন আছে পরীক্ষার, সবাই ভালোভাবে কিন্তু স্টাডি করো। যত রকমের স্টাডির বাদে যত ধরনের যা কিছু আছে সেগুলোকে হোল্ডে রাখো, সে প্রেম ভালোবাসা যেটাই হোক না কেন, বা ধরে নাও যে কোনো তোমার ধরে নিচ্ছি আদার্স কিছু প্রবলেম, আমরা অনেক সময় অনেক অজুহাত খুঁজি, তো বিশেষত তোমাদের এখনকার বয়সে বেশিরভাগ ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, একে অপরকে সময় দেওয়া, তাই না? ভালোবাসার জায়গাটা একটু বেশি প্রবলেম হয় পরীক্ষার সময়, কিন্তু এগুলোর অ্যাঙ্গেল এখন আসতে দিও না, এগুলো একটু দূরে থাকো, একটু দূরে থেকে পড়াশুনোটার দিকে একটু ফোকাস করো, ঠিক আছে? কেন আমি এত জোর দিচ্ছি, কারণ তোমরা দেখতে পারবে মোটামুটিভাবে সিএসসি, ঠিক আছে, সিএসসি কিন্তু 2025-এর কাছাকাছি, কলেজ সার্ভিস কমিশনের কথা বলছি, 2025-এর শেষের দিকে কিন্তু অ্যাড দিয়ে দেবে। এইবারের জুনে যারা কোয়ালিফাই করতে পারবে, এই জুনে যারা কোয়ালিফাই করতে পারবে, ভালো একটা নম্বর আনতে পারবে, মানে জেআরএফ এর কথা বলছি, কারণ তোমরা সবাই জানো জেআরএফ এক্সট্রা 2 নম্বর করে থাকে, তাহলে কিন্তু এই ফর্মটাকে ফিল করতে পারবে, ঠিক আছে? এই ফর্মটাকে ফিল করতে পারবে। যেমন এর আগে একদিন আমি ইউটিউবের কমেন্ট দেখছিলাম যে স্যার, হ্যাঁ একটা প্রবলেম চলছে আমার মূলত গার্লফ্রেন্ড আমার সাথে সবসময় ঝগড়া করছে, তো আমি এখন পড়াশোনায় ফোকাস করতে পারছি। জানি এগুলো বাচ্চামো, কিন্তু এগুলোর থেকে একটু দূরে থাকতে হবে এখন, সেগুলোর থেকে দূরে থেকে পড়াশোনার উপরে ফোকাস করতে হবে। আর ইউটিউবে তোমরা যখন কমেন্ট করো নিশ্চয়ই বোঝো যে সব কমেন্টই আমরা দেখি, তো সেই হিসাবে কমেন্ট করার চেষ্টা করো। কিছু কিছু বেসিক কিছু প্রবলেম আছে মানুষের পার্সোনাল, যেগুলো সবসময় কমেন্টে বলতে নেই, তাই না? তো সেই জায়গাগুলোকে নিজের থেকে হ্যান্ডেল করার চেষ্টা করো, একটা প্রায়োরিটি রাখো যে তোমার কেরিয়ারটা রয়েছে, তো সেই সব কিছু খবর রেখে সেই অনুসারে ফোকাস করে তারপরে অন্যদিকে যাও, অসুবিধে নেই, কিন্তু স্টাডিটা করো। কেন বলছি, আবারও বলবো, সিএসসির কিন্তু অ্যাড 2025-এর শেষের দিকে দিতে পারে। এবার যারা ডিসেম্বরে কোয়ালিফাই করবে তারা কিন্তু সেটাকে ধরতে পারবে কিনা একটু তুলনামূলক সন্দেহ আছে, তবু বলা যায় না, ধরতেও পেতে পারে, হ্যাঁ, কারণ আমাদের নেটের ধরে নাও রেজাল্ট 1 মাসের মধ্যে দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে ফর্ম ফিল আপ হয়তো বা করে ফেলতে পারবে। আর সিএসসির ফর্ম ফিল আপ ধরে নাও 2 মাস 3 মাস ধরে অনেক সময় দিয়ে দেয়, তো যাই হোক, তো সেই জায়গাতে হয়তো বা করতে পারে। কিন্তু যারা জুনে কোয়ালিফাই করবে তাদের জন্য কিন্তু একদম রাস্তা খোলা, ঠিক আছে? অ্যাপ্লাইটা করতে পারবে, আর যদি ঠিকঠাকভাবে ইন্টারভিউটা দিতে পারো, এক একজন এক এক সাবজেক্ট, প্রত্যেক সাবজেক্টের এক এক রকম নিয়ম থাকে, তো সেই অনুসারে যদি ইন্টারভিউটা একটু ভালোভাবে দিতে পারো, খুব সহজেই কিন্তু একটা নিজের জন্য একটা চাকরির একটা ব্যবস্থা কিন্তু করতে পারবে। হ্যাঁ, অনেকে অনেক বলবে যে স্যার এখন তো চাকরি হয়ই না, এই হয় না, ওই হয় না, কিন্তু পজিটিভ ম্যানারে দেখতে হবে, হ্যাঁ, তো দেখবে তুলনামূলকভাবে তোমার হচ্ছে না, অন্যজনের হয়ে যাচ্ছে, তো একটু পজিটিভ ম্যানারে সব কিছুকে দেখে, ওর জন্যই বলছি এই সময়টাকে ক্রুশিয়াল সময়, এই সময়টাতে অন্য কিছুতে মন দিও না। কেন বারবার বলছি তোমরা সবাই বুঝতে পারছো, এই জুনটাকে টার্গেট করো, জুনটাকে কোয়ালিফাই করবার চেষ্টা করো। আর যারা এসএসসি দেবে বলে ভেবেছো, অবশ্যই তারা তো দেবেই, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু যারা নেট সেটটাকে টার্গেট রেখেছো তারা কিন্তু এইটা কিন্তু একদম ক্রুশিয়াল সময় তোমাদের, ঠিক আছে? এটাকে কখনোই অবহেলা করো না, আর রিভিশনটাকে চালিয়ে যাও। যা কিছু অন্যদিকে কি হয় হোক দেখার দরকার নেই, এখন রিভিশনটাকে চালাতে হবে, ঠিক
ঠিক আছে? রিভিশনটা যেন তোমার পরীক্ষার আগ মুহূর্তে যেন তোমার একদম কমপ্লিটেড থাকে, ফুললি তুমি যেন একদম তোমার হাতের মুঠোয় থাকে সমস্ত রিভিশন। বুঝতে পারছো তো কি বলতে চাইছি আমি? এটা একটু মাথায় রাখবে। ওকে, তো বলেছি হোয়াট ইজ দ্য পারপাস অফ রিভিউ পেপার। রিভিউ পেপারের পারপাসটা কি? রিভিউ পেপারের পারপাস হচ্ছে টু ক্রিটিক্যালি অ্যানালাইজ প্রিভিয়াসলি পাবলিশ লিটারেচার অন দ্য স্পেসিফিক টপিক। ক্রিটিক্যালি অ্যানালাইজ করা প্রিভিয়াসলি যেগুলো পাবলিশ হয়েছে সেগুলোকে প্রপার ম্যানারে অ্যানালাইজ করাই হচ্ছে এটার উদ্দেশ্য। ওকে ওকে, একটু জাস্ট দাঁড়াও, আমি জাস্ট একটা কল নিচ্ছি, তারপরে আবার ঢুকছি। হ্যালো, ওকে, তো এটার হচ্ছে রিভিউ যখন পেপার বলবে এটার পারপাসটা হচ্ছে টু ক্রিটিক্যালি অ্যানালাইজ প্রিভিয়াসলি পাবলিশ লিটারেচার অন এ স্পেসিফিক টপিক। একটা স্পেসিফিক টপিকের ওপরে প্রিভিয়াসলি কী কী পাবলিশ হয়েছে লিটারেচার সেটার উপরে এটা ফোকাস করে। ঠিক আছে? তো এটা একটুখানি তোমরা মাথায় রাখবে, এটাকে বলা হচ্ছে রিভিউ পেপার। ওকে, এবার এই জায়গাটাতে একটুখানি তোমরা দেখো তো, যদি ক্লাসটি ভালো লাগছে তাহলে অবশ্যই ক্লাসটিকে কিন্তু লাইক করে দাও, অনেকে কিন্তু করোনি এখনো। ঠিক আছে? তো যারা ক্লাসটি করছো যদি ভালো লাগছে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দাও, অনেকেই এখনো করোনি। হ্যাঁ, আর আগামীকাল কিন্তু আবার 11টা থেকে এখনো ক্লাস চলবে, আরও আগামীকাল থেকে আরও কিন্তু 11টা থেকে ক্লাস শুরু হবে। এমনি ক্লাসটি ভালো লাগছে তো একটু লিখে জানাও তো, ক্লাসটি ভালো লাগছে তো? দেখো আমরা জাস্ট 2টো চ্যাপ্টারে ঢুকেছি, আরও 3টে চ্যাপ্টার, আজকের টার্গেটটা আমাদের আরও 3টে চ্যাপ্টার আছে, তো 3টে চ্যাপ্টারে আমরা যাব। একটু ধৈর্য সহকারে থাকতে হবে। হ্যাঁ, হয়তো বা 1টা-1:30 পর্যন্ত ক্লাস চলতে পারে, যেহেতু ম্যারাথন ক্লাস আগেই আমি বলে দিয়েছি যে এটাতে সময় নিয়ে কিন্তু করতে হবে, ওর জন্য দুপুরের দিকে রাখা। ঠিক আছে? তো যাদের যাদের ক্লাসটি ভালো লাগছে লাইক করে দেবে। আর যারা এখনও পর্যন্ত ভাবছো যে আমি অ্যান্সার দিতে পারছি না, যে কোনো প্রেক্ষিতে হোক না কেন, অনেকেই ভাবছো যে অ্যান্সার দিতে পারছি না, তো এটার একটাই কারণ হতে পারে যে তোমার হয়তো বা এখানে সাবস্ক্রাইবটা করা নেই। ঠিক আছে? আমি যতটুকু দেখতে পাচ্ছি হয়তো বা সাবস্ক্রাইবটা করা নেই তোমাদের। ঠিক আছে? তো যারা যারা অ্যান্সার দিতে পারছো না একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, দেখবে অটোমেটিক অ্যান্সারের যে সেকশনটা আছে ওটা অটোমেটিক খুলে যাবে। ঠিক আছে? কারণ এটা আমাদের যারা যারা স্টুডেন্ট তাদের জন্য এটা খোলা থাকে, তো তোমরাও সেই জায়গাটাকে নিতে পারো। তো অবশ্যই অ্যান্সারটা দেওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবে। আগামীকালকেও ক্লাস আসবে, তো ওই ক্লাসগুলোকেও যেন অ্যাটেন্ড করতে পারো তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, এরপরে দেখো হুইচ টাইপ অফ একাডেমিক মিটিং ফিচার স্পেশাল বলছে স্পেশালিস্ট ডেলিভারিং শর্ট অ্যাড্রেস অন এ টপিক টু এ অডিয়েন্স ফলোড বাই কোশ্চেন। বলছে হুইচ টাইপ অফ একাডেমিক মিটিং, কোন ধরনের একাডেমিক মিটিংয়ে যিনি যেটার স্পেশালিস্ট থাকেন তিনি ডেলিভার করেন শর্ট অ্যাড্রেস অন এ টপিক টু অ্যান অডিয়েন্সের কাছে একটা শর্ট অ্যাড্রেস দিয়ে, মূলত বিষয়গুলোকে টপিকগুলোকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? কলিকিয়াম বলি, কনফারেন্স বলি, সেমিনার বলি, সিম্পোসিয়াম বলি। কি হবে? 63 কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? এটাকে আমরা বলবো সিম্পোসিয়াম অর্থাৎ ডি, তাই না? এটাকে আমরা কি বলবো? সিম্পোসিয়াম, অর্থাৎ এখানে আমাদের ডিটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে ওকে, বেশ। এরপরে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেমিনার অ্যান্ড এ ওয়ার্কশপ রিগার্ডিং কমিউনিকেশন ফ্লো। যদি আমরা সেমিনার এবং ওয়ার্কশপ এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স খোঁজার চেষ্টা করি। আচ্ছা জোশী, থ্যাংক ইউ জোশী। জোশী বলছে আপনার ক্লাস সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ জোশী। তনয় ঘোষ, আচ্ছা তনয় ঘোষ বলছে খুব ভালো লাগছে স্যার, অনেক দিন পর ক্লাস করেছি, টাইম অ্যারেঞ্জের ইস্যু চলছিল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে অনন্যা, থ্যাংক ইউ অনন্যা। ওকে দেখো বলেছে 64 নম্বর কোশ্চেনটি দেখো, বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেমিনার অ্যান্ড এ ওয়ার্কশপ রিগার্ডিং কমিউনিকেশন ফ্লো। কমিউনিকেশন ফ্লোর ভিতরে যদি দেখি সেমিনার এবং ওয়ার্কশপ এই দুটোর মধ্যেকার ডিফারেন্স কি বা পার্থক্য কি, দুটোর মধ্যেকার যদি আমাদের পার্থক্যকে আইডেন্টিফাই করতে বলে তাহলে সেমিনার এবং ওয়ার্কশপের মধ্যে আমরা কি ধরনের পার্থক্য পাবো, কি হতে পারে? ওকে রাজু রাজ, স্পেশাল স্টুডেন্ট হওয়ার জন্য ধন্যবাদ রাজু রাজকে। তো রাজু রাজ দেখবে তোমাদের জন্য ইউটিউবে আলাদা ভিডিও আপলোড করা আছে যেগুলো কিনা শুধু স্পেশাল স্টুডেন্টের জন্য, সেগুলোকে
ক্লাসের পরে এক্সেস করার চেষ্টা করবে। তোমাদের জন্য দেখবে ইউটিউবে আলাদা করে পিডিএফ এর লিঙ্ক ক্রিয়েট করা থাকে, ঠিক আছে? তো স্পেশাল স্টুডেন্টদের সবসময় আমরা পিডিএফ এর আলাদা করে লিঙ্ক ক্রিয়েট করে তাদেরকে একদম ইউটিউবেই দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে তোমরা সেটাকে অ্যাক্সেস করবে, দেখবে খুব সহজেই অ্যাক্সেস করতে পারবে। স্পেশাল স্টুডেন্টদের এটাই একটা সুবিধে রয়েছে যে ইউটিউবের মধ্যেই সমস্ত পিডিএফ এর অ্যাক্সেস সেখানে কিন্তু চলে আসে। তো দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেমিনার অ্যান্ড ওয়ার্কশপ রিগার্ডিং কমিউনিকেশন ফ্লো? কমিউনিকেশন ফ্লো আর ক্ষেত্রে আমরা কোন ধরনের বিষয় এখানে দেখতে পারি? ডিফারেন্স কি দেখতে পারি সেমিনার এবং ওয়ার্কশপের প্রেক্ষিতে? কোনটা হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? সেমিনার জেনারেলি হ্যাভ ওয়ান ওয়ে কমিউনিকেশন, ওয়ার্কশপ সেখানে কি হয় টু ওয়ে কমিউনিকেশনটাকে ফলো করে। সেমিনারে বেসিক্যালি আমরা কি দেখতে পারি? ওয়ান ওয়ে কমিউনিকেশন দেখি, মানে একতরফা থাকে, অর্থাৎ একজন বক্তব্য রাখছে, যতক্ষণ না তার বক্তব্য শেষ হচ্ছে ততক্ষণ কেউ সেই ক্ষেত্রে কোনো রকম মানে সেই জায়গাতে আর কিছু বলতে পারছে না। ওয়ার্কশপে কিছু নয়, তোমার যখন যেখানে তোমার অসুবিধা হবে সেখানে তুমি ওয়ার্কশপের মাধ্যমে কিন্তু তোমার বক্তব্যকে রাখতে পারো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আইসিটি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুল? বলেছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটাকে আমরা এক প্রকার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুল বলতে পারি, যেখানে কিনা আমরা সংখ্যাগুলোকে অ্যানালাইসিস করে ধরার চেষ্টা করি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আইসিটি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুল? আইসিটির ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুল হিসাবে কোনটাকে ধরা হয় বা কোনটাকে ধরতে দেখি? কোনটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুল আইসিটির পয়েন্ট অফ ভিউতে যদি দেখি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আইসিটি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুল? 65 নম্বর প্রশ্নটি সবাই আনসার দেওয়ার চেষ্টা করো। 65 কি হতে পারে? এসপিএসএস সফটওয়্যারকে, হ্যাঁ, এসপিএসএস বলে একটি সফটওয়্যার আছে যেটাকে কিনা আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুল হিসেবে ধরে থাকি। হোয়াট ইজ 𝗕র𝗃? 𝗕র𝗃 বলতে আমরা কি বুঝি? বা 𝗕র𝗃 নামটা হয়তো বা শুনেছো, 𝗕র𝗃, 𝗕র𝗃 এই দুটো নাম এখনকার দিনে খুব প্রচলিত। তো এই যে 𝗕র𝗃 এবং 𝗕র𝗃 এই যে বলা হয়, তো হোয়াট ইজ 𝗕র𝗃? 𝗕র𝗃 এক্স্যাক্টলি কি, বা 𝗕র𝗃 বলতেই বা আমরা কি বুঝি, কি হবে? 𝗕র𝗃 বলতে কি বোঝায় বলো দেখি, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এ ডিজিটাল রিপোজিটরি অফ ইন্ডিয়ান ইলেকট্রনিক থিসিস অ্যান্ড ডিসার্টেশন, তাই না? অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস হোয়াট ইজ দ্য এথিক্স প্রাইমারিলি কনসার্ন উইথ দ্য রিসার্চ? রিসার্চে এথিক্স মূলত কোন বিষয়ের উপরে কনসার্ন থাকে? প্রিন্সিপাল অ্যান্ড গাইডলাইন টু আপহোল্ড ভ্যালুজ অ্যান্ড রিকনসাইল ভ্যালুজ কনফ্লিক্ট, যে ধরনের ভ্যালুজগুলো আছে সেগুলোর উপরে এটা ফোকাস করে। Which approach to research ethics state that ethical standards are not universal but a relative one's own particular culture and time? কোন রিসার্চের অ্যাপ্রোচটি মূলত এটার উপর ফোকাস করে যে আমাদের ইথিক্যাল যে স্ট্যান্ডার্ডটি আছে সেটা ইউনিভার্সাল নয়, বরঞ্চ সময়, কাল, দেশ ভেদে, কালচার ভেদে এটা পরিবর্তিত হয়। কোন অ্যাপ্রোচ এটা ফোকাস করে এটার উপরে? তো মাথায় রাখবো আমরা ইথিক্যাল এক্সেপ্টিজম অ্যাপ্রোচ কিন্তু এই বিষয়টার উপর ফোকাস করে। হোয়াট ইজ এ প্ল্যাগারিজম ডিফাইন্ড অ্যাজ? প্ল্যাগারিজমকে আমরা কি হিসাবে ডিফাইন করতে পারি, বা প্ল্যাগারিজম বলতে আমরা কি বুঝি যদি পরীক্ষায় প্রশ্ন আসে? প্ল্যাগারিজম, তো প্ল্যাগারিজম এক্স্যাক্টলি কি, বা প্ল্যাগারিজম বলতে আমরা কি বুঝি, কোনটা হতে পারে বলো দেখি, সবাই অ্যান্সার দাও। প্ল্যাগারিজম বলতে আমরা কি বুঝি, বা প্ল্যাগারিজম বলতে কি বোঝায়? তো মাথায় রাখবো আমরা, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, অ্যাপ্রোপ্রিয়েটিং সামবডিজ এলস আইডিয়া থ্রু দ্য থট অ্যান্ড ওয়ার্ডস অ্যাজ ইউর ওন। বলেছে তুমি যখন একজনের কোনো আইডিয়াকে, থটকে, ওয়ার্ডকে নিজের বলে চালিয়ে দিচ্ছ, যে এটা আমি করেছি, আমি লিখেছি, তখন ওটা প্ল্যাগারিজম বলা হয়। হোয়াট ইজ অটো প্ল্যাগারিজম? এবার এই প্ল্যাগারিজমের মধ্যে আরেকটা প্ল্যাগারিজম আছে যেটাকে বলি আমরা অটো প্ল্যাগারিজম। তাহলে এই অটো প্ল্যাগারিজম বিষয়টা কি, বা অটো প্ল্যাগারিজম বিষয়টা বলতে আমরা কি বুঝি, বা অটো প্ল্যাগারিজম অর্থে আমরা কি বুঝি? অটো প্ল্যাগারিজম কোন বিষয়টাকে ডিফাইন করে বা কোন বিষয়টাকে সামনে আনে? অটো প্ল্যাগারিজম যখন এই শব্দটা, পার্টিকুলার শব্দটা আমরা ব্যবহার করি, বলি যে সাইটিং ওয়ানস ওন ওয়ার্ক উইদাউট অ্যাকনলেজমেন্ট। যখন তুমি সাইট করছো নিজের ওয়ার্কটাকে, নিজের কাজকেই তুমি সাইট করে ফেলছো, ঠিক আছে? তো নিজের কাজকে তুমি যেটা করেছো ওটাকেই তুমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছ যে হ্যাঁ আমি এই করেছি, ওই করেছি, ওই করেছি, তখন সেটা অটো প্ল্যাগারিজম। হুইচ মডেল অফ টিচিং ইজ টিচার সেন্টার্ড অ্যান্ড ফিক্সড ডিজাইন? হুইচ নলেজ ইজ কনসিডার্ড গিভেন অ্যান্ড ফিক্সড? নিচের অপশনগুলোর মধ্যে কোনটাকে আমরা বলতে পারি, কোন ধরনের নলেজকে আমরা বলতে পারি যে এটা একদম গিভেন থাকে, একদম ফিক্সড থাকে, কনসিডার করা একদম ফিক্সড হিসাবে? নিচের অপশনগুলোর মধ্যে কোনটাকে আমরা ধরতে পারি যে হ্যাঁ এটা একদম ফিক্সড? ঠিক আছে, তো ওটাই বলেছে হুইচ মডেল অফ টিচিং ইজ টিচার সেন্টার্ড উইথ ফিক্সড ডিজাইন। কোন নলেজটাকে আমরা এখানে ধরি যে এটা একদম ফিক্সড ডিজাইনের উপরে ফোকাস করে, ঠিক আছে? তো টোটালটা একদম ফিক্সড ডিজাইন থাকে। ওকে, কোনটা হবে? কোনটা হবে সবাই অ্যান্সার করি। সেটা হচ্ছে প্যাডাগজি। প্যাডাগজি একদম ফিক্সড থাকে।
অ্যান্ডাগোজিতে কিন্তু নানা রকমভাবে পরিবর্তন আনি আমরা, যেহেতু বড়দের পড়াই, তাই না? তো সেখানে পরিবর্তন আনি, কিন্তু প্যাডাগোজিতে যেহেতু ছোটদের পড়ানো হয় ওখানে কিন্তু নলেজটা একদম ফিক্সড থাকে, কি পড়াবো কি না পড়াবো, কখন রাইম পড়াবো, কখন আমি 1 2 3 4 পড়াবো, এই ধরনের জায়গাগুলো কিন্তু এখানে ফিক্স থাকে। Which level of teaching is primarily concerned with imparting factual knowledge through memorization or rote learning, covering only knowledge-based objectives of Bloom taxonomy? বলেছে হুইচ নলেজ লেভেল অফ টিচিং, কোন লেভেল অফ টিচিংয়ে প্রাইমারিলি গুরুত্ব দেওয়া হয় ফ্যাকচুয়াল নলেজের ওপরে থ্রু মেমোরাইজেশন, মেমোরির মাধ্যমে, ঠিক আছে? তো মেমোরির মাধ্যমে ফ্যাকচুয়াল নলেজের উপরে গুরুত্ব দেয়, রোট লার্নিং মুখস্থবিদ্যার উপর গুরুত্ব দেয়, কভারিং অনলি নলেজ বেস অবজেক্টিভ, যেখানে শুধুমাত্র নলেজকে কেন্দ্র করে মূলত প্রায়োরিটি দেওয়া হচ্ছে, নলেজ বেস অবজেক্টিভসের উপরে প্রায়োরিটি দেওয়া হচ্ছে ব্লুম ট্যাক্সোনমির ভিত্তিতে। সেটাকে আমরা কি বলি? সেটাকে বলা হয় মূলত মেমোরি লেভেল। কি বলা হয় সেটাকে? মেমোরি লেভেল বলা হয়। হু ইজ দ্য মেইন প্রোপোনেন্ট অফ মেমোরি লেভেল অফ টিচিং? কাকে আমরা মেইন প্রোপোনেন্ট বলতে পারি মেমোরি লেভেল অফ টিচিংয়ের, বা কাকে আমরা বলতে পারি যে ইনি মূলত মেমোরি লেভেল অফ টিচিংকে সামনে এনেছেন? কাকে আমরা মেইন প্রোপোনেন্ট বলতে পারি মেমোরি লেভেল অফ টিচিং এর? কে হতে পারে? 73 নম্বর প্রশ্নটি সবাই এখানে 73 নম্বর প্রশ্নটি সবাই এখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কি হবে? হার্বার্টকে আমরা ধরতে পারি অ্যাজ এ মেমোরি লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে মেইন প্রোপোনেন্ট। ওকে, দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং ফোকাসেস অন হোয়াট, গোয়িং বিয়ন্ড জাস্ট মেমোরাইজিং ইফেক্ট। বলেছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং মূলত কোন বিষয়ের উপরে ফোকাস করে? শুধুমাত্র ওই ফ্যাক্টকে মনে রাখা, এগুলোর থেকে বেরিয়ে এসে কোন বিষয়ের উপরে এখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং ফোকাস করে? কোনটা হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? সবাই অ্যান্সার দাও। 74 মাস্টারি অফ সাবজেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তাই না? একটা সাবজেক্টের উপরে তুমি কতটা মাস্টার করে ফেলতে পারলে, কতটা সেই সাবজেক্টটাকে জানতে পারলে, সেটার উপরে এটা ফোকাস করে। হুইচ লেভেল অফ টিচিং ইজ কনসিডার্ড দ্য হাইয়েস্ট অ্যান্ড মোস্ট প্র্যাকটিক্যাল, এমিং টু এনেবল লার্নার টু সলভ রিয়াল লাইফ প্রবলেমেটিক সিচুয়েশন? বলেছে হুইচ লেভেল অফ টিচিং, কোন লেভেল অফ টিচিং কনসিডার করে দ্য হাইয়েস্ট অ্যান্ড মোস্ট প্র্যাকটিক্যাল, এমিং টু এনেবল লার্নার টু সলভ রিয়াল লাইফ প্রবলেমেটিক সিচুয়েশন? রিয়াল লাইফ যে প্রবলেমেটিক সিচুয়েশনসগুলো আছে সেটাকে টার্গেট করে মানে সেই প্রবলেমটাকে সলভ করবার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। কি হবে? রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এ কিন্তু আমরা এটা হতে দেখি। ইন ব্লুম ট্যাক্সোনমি, যেটা কিনা 1956 এ এসেছিল, দ্য ক্যাটাগরি ইভলভ দ্য এবিলিটি টু গ্রাফস অ্যান্ড কনস্ট্রাক্ট মিনিংস ফ্রম মেটেরিয়াল। সেটাকে আমরা কি বলবো? হুইচ ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আমরা দেখি এবিলিটি টু গ্রাফস অ্যান্ড কনস্ট্রাক্ট মিনিং ফ্রম মেটেরিয়াল, একটা মেটেরিয়াল থেকে মিনিংকে বের করে নিয়ে আসার চেষ্টা, এটা আমরা কোথায় দেখি? কোন ক্যাটাগরিতে? এটা হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে কি বলতো? বোধগম্যতা, হ্যাঁ, বোঝার চেষ্টা করা। তো সেখানে মেটেরিয়াল থেকেই তো আমরা সেই বোধগম্যতাটাকে নেওয়ার চেষ্টা করি, তাই না? মাথায় রাখবো। ইন অ্যান্ডারসন অ্যান্ড কার্থওয়েল রিভাইজ ট্যাক্সোনমি, অ্যান্ডারসন এবং কার্থওয়েল যে ধরনের রিভাইজ ট্যাক্সোনমিটা পরবর্তীকালে 2001-এ আনলেন, হোয়াট ইজ দ্য হায়েস্ট লেভেল অফ কগনিটিভ ডোমেইন? তো সেখানে সব থেকে হায়েস্ট লেভেলে কগনিটিভ ডোমেইন হিসেবে কোনটাকে ধরা হয়েছে বা কোনটাকে কনসিডার করা হয়েছে? কোনটা হতে পারে? যদি আমরা অ্যান্ডারসন আর কার্থওয়েলের যে রিভাইজ ট্যাক্সোনমিটাকে দেখি, তাহলে এই রিভাইজ ট্যাক্সোনমিতে হোয়াট ইজ দ্য হায়েস্ট লেভেল অফ কগনিটিভ ডোমেইন, কোনটাকে একদম হায়েস্ট লেভেলে কগনিটিভ ডোমেইন হিসেবে ধরা হয়েছে? কোনটা হতে পারে? সবাই তাড়াতাড়ি অ্যান্সার দেবে। সেটা হচ্ছে ক্রিয়েটিং, তাই না? ক্রিয়েটিংকে সবার আগে রাখা হয়েছে 2001-এ, যেখানে এভালুয়েটিংকে কিন্তু 1956-এ কিন্তু সবার আগে রাখা হয়েছিল। সেখানে অ্যান্ডারসন আর কার্থওয়েল বললেন যে না, ক্রিয়েটিং সবার আগে থাকবে। বুঝতে পারলে? হুইচ ডোমেইন ইন ব্লুমস ক্লাসিফিকেশন ইজ কনসার্ন উইথ দ্য অ্যাকুইজিশন অফ টেকনিক্যাল স্কিল? বলছে টেকনিক্যাল স্কিলগুলোকে অ্যাকোয়ার করতে হবে। তো কোন ব্লুমের কোন ডোমেইনটার ক্লাসিফিকেশন এটা আমরা পেলাম যেখানে কিনা টেকনিক্যাল স্কিলটাকে অ্যাকোয়ার করবার উপরে বেশি প্রায়োরিটি দেওয়া হলো? কোনটা হবে? 78-এর কোনটা হতে পারে? একদম সাইকোমোটর ডোমেইনে। অ্যাকর্ডিং টু গ্যাগনে আর ব্রিংস ক্লাসিফিকেশন, যদি আমরা গ্যাগনে আর ব্রিংসের যদি ক্লাসিফিকেশন দেখি, হুইচ স্কিল আর ক্রুশিয়াল ফর ডিলিং উইথ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইনক্লুডিং কনসেপ্ট লার্নিং? বলেছে কোন স্কিলটি মূলত ক্রুশিয়াল হবে কিসের জন্য? ডিল করবার জন্য। কি ডিল করবার জন্য? উইথ এনভায়রনমেন্ট অ্যান্ড ইনক্লুড কনসেপ্ট লার্নিং। একটা মানে কনসেপ্টকে লার্ন করবার জন্য বা রুল লার্ন করবার জন্য, প্রবলেমকে সলভ করবার জন্য কোনটা হবে? 79 কোনটা হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? এটা হয়ে যাবে আমাদের ইন্টেলেকচুয়াল স্কিল, তাই না? এটা কি হয়ে যাবে আমাদের? ইন্টেলেকচুয়াল স্কিল। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ টিচিং দ্যাট ক্রিয়েট কিউরিওসিটি অ্যামং দ্য স্টুডেন্ট লার্ন নিউ থিংস? বলেছে প্রিন্সিপাল অফ টিচিং কোনটা? নিচের অপশনগুলোর মধ্যে কোন প্রিন্সিপাল, কোন নীতিগত দিকটাতে আমরা দেখি যেখানে কিনা স্টুডেন্টের মধ্যে আমরা কিউরিওসিটি তৈরি করতে পারবো?
ঠিক আছে? তো তাদের মধ্যে আমরা কি করতে পারবো, কিউরিওসিটি তৈরি করতে পারবো, তারা যেন নতুনত্বের মাধ্যমে যেন কোনো কিছু শিখতে পারে। ওটাই বলেছে, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ টিচিং দ্যাট ক্রিয়েট কিউরিওসিটি অ্যামং স্টুডেন্ট টু লার্ন নিউ থিংস। নতুন কিছু শেখার জন্য তাদের মধ্যে আমরা কিউরিওসিটি তৈরি করতে পারবো। কোনটা হতে পারে, কোন প্রিন্সিপাল অফ টিচিং এর ক্ষেত্রে এটাকে আমরা হতে দেখি, প্রিন্সিপাল অফ মোটিভেশন, তাই না? একদম, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। বলছে ফ্রোবেলস এর কিন্ডারগার্টেন যে সিস্টেমটি আছে ইজ বেসড অন হুইচ প্রিন্সিপাল অফ টিচিং। আমরা ফ্রোবেলসের যে কিন্ডারগার্টেন কনসেপ্টটা দেখি, যেটাকে কেজি, এখনকার দিনে দেখবে না বিভিন্ন গ্রামেই বলো শহরেই বলো দেখবে কেজিতে পড়ানো হয়, তাই না? তো এই কিন্ডারগার্টেন কনসেপ্টটি মূলত কোন প্রিন্সিপাল অফ টিচিং এর উপরে দাঁড়িয়ে আছে? কিন্ডারগার্টেন মূলত যে কনসেপ্টটি আছে এটা কোন প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে? 81 এর কোনটা সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে? প্রিন্সিপাল অফ কি, অ্যাক্টিভিটি, অর্থাৎ লার্নিং বাই ডুইং, কিছু করার মাধ্যমে শেখা। লার্নারদের সবসময় ত্বরান্বিত করা হয় যে কিছু করো, কিছু করার মাধ্যমে শেখার উপরে গুরুত্ব দেওয়া হয়। Which teacher centered method is economical, allows a single teacher to teach large number of students and useful for imparting factual information? বলেছে যেখানে টিচার সেন্টার মেথডটি মূলত ইকোনমিক্যাল থাকে, অ্যালাউ করে সিঙ্গল টিচারদের টু টিচ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট, অনেক স্টুডেন্টকে পড়ানোর দিকে গুরুত্ব দেয়, অ্যান্ড ইউজফুল ফর ইম্পার্টিং ফ্যাকচুয়াল নলেজ, যেখানে কিনা ইউজফুল হবে ফ্যাকচুয়াল নলেজগুলোকে ধরার ক্ষেত্রে। ঠিক আছে? তো কিসের জন্য ইউজফুল হবে? ফ্যাকচুয়াল নলেজের উপরে মূলত এটা ইউজফুল হবে। সেটা কোন ধরনের মেথডে আমরা দেখি? এটা আমরা দেখি হচ্ছে লেকচার মেথডে। তাহলে কোন ধরনের মেথডে এটা আমরা হতে দেখি? লেকচার মেথডে কিন্তু হতে দেখি। হোয়াট ইজ এ কি লিমিটেশন অফ লেকচার মেথড? লেকচার মেথডের মধ্যে লিমিটেশন কি আছে বা সীমাবদ্ধতা কি? কোন ধরনের বিষয়গুলো দেখি লেকচার মেথডের মধ্যে একটা সীমাবদ্ধতার কাজ করে, যেগুলো কিনা অনেক সময় প্রবলেমেটিক পয়েন্ট অফ ভিউতে শো করায়? কি হতে পারে? হোয়াট ইজ দ্য কি লিমিটেশন অফ লেকচার মেথড? লেকচার মেথডের মধ্যে সীমাবদ্ধগুলো কি কি থাকবে? কোনটা হতে পারে? ইট অফার লিমিটেড অপরচুনিটিস টু চেকিং লার্নিং প্রসেস, বা যখন টিচিং লার্নিং প্রসেসটা দেখি এটা লিমিটেড অপরচুনিটিস সেখানে সামনে আসে। হুইচ মিক্সড গ্রুপ টিচিং মেথড ইজ ক্যারেক্টারাইজড বাই এ ক্রিয়েটিভ গ্রুপ ওয়ার্ক হোয়ার মেম্বার produce a large number of ideas quickly without immediate criticism? বলেছে কোন মিক্সড গ্রুপ টিচিং মেথডের মাধ্যমে আমরা ক্যারেক্টারাইজ হতে দেখি বাই ক্রিয়েটিভ গ্রুপ ওয়ার্ক, যেখানে মূলত একটা ক্রিয়েটিভ গ্রুপ ওয়ার্ক হতে দেখি, হোয়ার মেম্বার্স প্রডিউস এ লার্জ নাম্বার অফ আইডিয়া, যেখানে কিনা মেম্বার্সরা লার্জ নাম্বার অফ আইডিয়া কুইকলি প্রডিউস করে উইদাউট ইমিডিয়েট ক্রিটিসিজম, কোনো প্রকার ক্রিটিসিজম করা ছাড়াই। কোনটা হবে? সেটা হয়ে যাবে আমাদের ব্রেইন স্টর্মিং। ঠিক আছে? এরপরে which method involve student exploring and experiencing their environment through their senses? বলেছে স্টুডেন্টরা এক্সপ্লোর যেমন করে এবং এক্সপিরিয়েন্সও করে তাদের এনভায়রনমেন্টকে থ্রু দেয়ার সেন্সেসের মাধ্যমে, এম্পাসাইজ করে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংকে ওভার রোড লার্নিং, তাই না? এক্সপিরিয়েন্সিয়াল মানে তারা এক্সপেরিমেন্টের মাধ্যমে লার্নিংটাকে বেশি প্রায়োরিটি দেয় মূলত রোড লার্নিংয়ের থেকে, যেটা কিনা মুখস্থবিদ্যা, সেটার উপর থেকে এক্সপিরিয়েন্স মানে তার অভিজ্ঞতার মাধ্যমে কিছু শেখার উপরে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তাহলে সেটা আমরা কোন ধরনের লার্নিংয়ের ক্ষেত্রে দেখতে পারি? সেটা কি হয়ে যাবে আমাদের? সেটা হয়ে যাবে আমাদের প্রজেক্ট মেথডে, তাই না? যারা প্রজেক্ট মেথডটাকে অ্যান্সার দিয়েছো একদম সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা, অনেকের কিন্তু ভুল হচ্ছে, হ্যাঁ, একটু মাথা রাখবে। Which learner-centered method is highly structured system of learning based on logical sequencing of self-paced steps with immediate feedback? বলেছে হুইচ লার্নার সেন্টার্ড মেথড, কোন লার্নার সেন্টার্ড মেথডটি ইজ আ হাইলি স্ট্রাকচার্ড রয়েছে সিস্টেম অফ লার্নিং বেসড অন লজিক্যাল সিকোয়েন্সিং অফ সেলফ পেস স্টেপ অ্যান্ড ইমিডিয়েট ফিডব্যাক। লজিক্যাল সিকোয়েন্সির ওপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ইমিডিয়েট ফিডব্যাকের ওপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। 87-এর কি হতে পারে? সবাই অ্যান্সার দাও। পিআই মোড, তাই না? প্রোগ্রাম ইনস্ট্রাকশন যেটাকে বলা হচ্ছে পিআই ইনস্ট্রাকশন, এটার উপরে গুরুত্ব দেওয়া হয়। হোয়াট ইজ দ্য মেইন এইম অফ টিচিং বাই দ্য হিউরিস্টিক মেথড? এই হিউরিস্টিক মেথডে দেখবে এখনকার দিনে খুব মানে এই রীতিটাকে প্রচুর ফলো করা হয়। তো দেখো এখানে বলেছে তোমাকে এই যে আচ্ছা সবাই অ্যান্সার দাও। কি বলেছে? হিউরিস্টিক মেথডের মাধ্যমে দ্য মেইন এইম টু অফ টিচিং এর যদি আমরা মেইন এইমটাকে লক্ষ্য করি হিউরিস্টিক মেথডে, তাহলে কি হবে?
টিচিংয়ের ক্ষেত্রে যদি আমরা মেইন এইমটাকে লক্ষ্য করি হিউরিস্টিক মেথডে, তাহলে কী হবে? টু টিচ হাউ নলেজ ক্যান বি অবটেইন, মেকিং দ্য চাইল্ড এ ডিসকভারার। হিউরিস্টিক মেথডে মূলত ডিসকভারার হিসাবে কিন্তু ধরা হয় স্টুডেন্টদেরকে, ঠিক আছে? এরপরে বলেছে হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন অফলাইন টিচিং মেথড অ্যান্ড অনলাইন টিচিং মেথড। বলেছে যদি আমরা ডিফারেন্স খোঁজার চেষ্টা করি অফলাইন টিচিং মেথড অনলাইন টিচিং মেথড এই দুটোর মধ্যে, তাহলে সেটা কি হবে? কোন ধরনের টিচিং আমরা ডিফারেন্স এখানে পাবো অফলাইন এবং অনলাইনের? একদম বেসিক যদি আমাদের ডিফারেন্স খুঁজে বের করানোর কথা বলে তাহলে কি হবে? তো এখানে আমরা একটুখানি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। বলেছে অফলাইন হ্যাজ লেস স্টুডেন্ট ইন্টারাকশন উইথ টেকনোলজি, অনলাইন হ্যাজ মোর। অফলাইনে আমাদের খুব কম ইন্টারাকশন থাকে টেকনোলজির সাথে, কিন্তু অনলাইনে বেশি থাকে। এবার স্বয়ং কি? স্বয়ং থেকে প্রশ্ন আসতে পারে যে স্বয়ং বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি, বা স্বয়ং বলতে কি বোঝায়, ঠিক আছে? বা স্বয়ং প্রেক্ষিতটা কি, ঠিক আছে? তো এটা একটু সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, স্বয়ং বলতে আমরা কি বুঝি। তো এটা হচ্ছে এক প্রকার আমাদের মক সিস্টেম, মক প্ল্যাটফর্ম, যেখানে কিনা কোয়ালিটিফুল এডুকেশনের ওপরে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেখানে সবসময় চেষ্টা করা হচ্ছে কোয়ালিটিফুল এডুকেশন, যেখানে স্টুডেন্ট মূলত কোয়ালিটিফুল এডুকেশনের উপরে ফোকাস করবে। হাউ মেনি ডিটিএস চ্যানেল আর ডিভোটেড এডুকেশন প্রোগ্রাম স্বয়ংপ্রভা। যখন স্বয়ংপ্রভা শুরু হয়েছিল তখন কতগুলো চ্যানেল দিয়ে সেটা শুরু হয়েছিল। রাইট নাও এখন তো আরও অনেক চ্যানেল আছে, কিন্তু যখন শুরুটা হয়েছিল তখন কতগুলো চ্যানেল দিয়ে শুরু হয়েছিল? কোনটা হতে পারে? সেটা হয়ে যাবে 32, তাই না? শুরুটা হয়েছিল 32 দিয়ে, এখন তো 40-র কাছাকাছি রয়েছে। যদি পরীক্ষায় আসে রাইট নাও, ঠিক আছে, যদি পরীক্ষায় আসে রাইট নাও বা রিসেন্ট এই ধরনের শব্দ দিয়ে প্রশ্ন করে, একটু মাথায় রাখবে। হোয়াট ডাজ আইসিটি বেসড টিচিং সাপোর্ট প্রাইমারিলি এম টু ডু। বলেছে আইসিটি বেসড টিচিং সাপোর্টের প্রাইমারিলি এম কি থাকে? আইসিটি বেসড টিচিং সাপোর্টের যদি দেখি আমরা, এটা প্রাইমারিলি এইমটা কি, মানে উদ্দেশ্যটা কি বা লক্ষ্যটা কি আইসিটি বেসড টিচিংয়ের ক্ষেত্রে? প্রাইমারিলি এইমটা কি? 92, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সেটা হচ্ছে ফেসিলিটেট অ্যান্ড এনহ্যান্স লার্নিং থ্রু কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে? তো ফেসিলিটেট করা, এনহ্যান্স করা লার্নিংকে থ্রু কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটারের মাধ্যমে এবং কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে। বলেছে হোয়াট ডাজ দ্য বিহেভিয়ার স্কুল অফ থট কনসিডার লার্নিং টু বি। বলেছে যারা বিহেভিয়ার স্কুল অফ থট আছে, বিহেভিয়ার স্কুল অফ থটকে যারা বিশ্বাস করেন, তারা কনসিডার করেন লার্নিং কেমন হওয়া উচিত, তাদের মতে লার্নিং কেমন হওয়া উচিত। হোয়াট ডাজ দ্য বিহেভিয়ার স্কুল অফ থট কনসিডার লার্নিং টু বি। বিহেভিয়ার স্কুল অফ থট লার্নিংকে কি হিসাবে কনসিডার করেন, তারা কি মনে করেন যে লার্নিংটা কেমন হওয়া উচিত, কি হতে পারে? 93, একদম। তারা মনে করেন যে স্টিমুলাস রেসপন্স রিইনফোর্সমেন্ট প্রসেস এটা রয়েছে, একটা স্টিমুলাস এবং রেসপন্সের মাধ্যমে কিন্তু এটা টোটাল যে লার্নিংটা আছে এটা হবে, ঠিক আছে? হোয়াট ইজ অ্যান্ড্রাগোজি বেসড অন। বলেছে অ্যান্ড্রাগোজি বলতে আমরা কি বুঝি, বা অ্যান্ড্রাগোজি কিসের ওপরে বেস করে আছে, বা অ্যান্ড্রাগোজি বলতে কি বোঝায়, কি হতে পারে? এটা কি একটা টিচিং অফ চিলড্রেনকে বোঝাচ্ছে, না আর্ট অ্যান্ড সায়েন্স অফ অ্যাডাল্ট লার্নিংকে বোঝাচ্ছে, নাকি মেমোরাইজেশন অ্যান্ড রিকলকে বোঝাচ্ছে, নাকি টিচার সেন্টার্ড ইনস্ট্রাকশনটাকে বোঝাচ্ছে? কোনটা হতে পারে? অ্যান্ড্রাগোজি যদি হয় তাহলে মাথায় রাখবে দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ অ্যাডাল্ট লার্নিং, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে যখন আমরা শেখাবো, তাদেরকে কিভাবে শেখাতে হবে সেই জায়গাটাকে এটা ফোকাস করে। হুইচ অফ দ্য পিয়াজেস স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট ইট অ্যাসোসিয়েট উইথ সিস্টেমেটিক অ্যানালাইসিস অফ প্রবলেম অ্যান্ড লজিক্যাল অ্যাপ্রোচ টু সলিউশন। কী হবে, কোন স্টেজে আমরা দেখি যেখানে মূলত কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, যেটা কিনা সিস্টেমেটিক অ্যানালাইসিসের ওপর গুরুত্ব দেওয়া হয়, অফ প্রবলেম অ্যান্ড লজিক্যাল অ্যাপ্রোচের ওপরে গুরুত্ব দেওয়া হয়? কোনটা হতে পারে? 95, কোনটা তোমাদের সঠিক অ্যান্সার হবে বলে মনে হচ্ছে? ফর্মাল অপারেশন পিরিয়ড 11 থেকে 15 বছর বয়স পর্যন্ত এটা আমরা হতে দেখি। হুইচ অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডাল্ট লার্নার আইডেন্টিফাইড বাই দ্য ম্যালকম নোলস। Which is the characteristics of adult learner identified by Malcolm Knowles? Malcolm Knowles এর মতে মূলত কোন ক্যারেক্টারিস্টিক্সটাকে এখানে প্রেফার করা হয়েছে, কোনটা হয়ে যাবে? একদম, যারা যারা এটার অ্যান্সার দিলে সি, একদম সঠিক। গোল ওরিয়েন্টেড এবং প্র্যাকটিক্যাল, তারা সবসময় কি হয়, গোল ওরিয়েন্টেড হয়। এই সময়ে লার্নাররা আমরা দেখি যে তারা তুলনামূলকভাবে গোলটাকে, লক্ষ্যটাকে প্রায়োরিটি দেয় এবং প্র্যাকটিক্যালি সেটাকে অ্যাপ্লাই করবার চেষ্টা করে। অ্যাকর্ডিং টু ডেলসের কর্ন অফ এক্সপিরিয়েন্স, হুইচ মেথড রেজাল্ট আপ টু 90% রিটেনশন।
ডেলের কনভ এক্সপিরিয়েন্সের একটা চার্ট আছে, আমরা সবাই জানি, আমরা যদি পড়ে থাকি আমরা জানি যে একটা চার্ট আছে। সেই চার্টের মাধ্যমে তিনি মূলত দেখানোর চেষ্টা করেছেন যে কোন ধরনের এডুকেশনে কতটুকু রিটেনশন রেট থাকে বা কতটুকু ধরে রাখার ক্ষমতা থাকে। তো ডেলের কনভ এক্সপিরিয়েন্সের মতে হুইচ মেথড রেজাল্ট আপ টু 90% রিটেনশন রেট, কোন মেথডের মাধ্যমে বা কোন পদ্ধতির মাধ্যমে আমরা 90% রিটেনশন রেট পেতে পারি। অর্থাৎ ধরে নাও তুমি যদি 2 ঘন্টার একটা ক্লাস করো, তোমার তার 90 মিনিট বা ধরে নাও যে তোমার মনে থাকবে, বা 100 মিনিট সেখানে তোমার মনে থাকবে, ঠিক আছে। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো তো কোনটা হতে পারে। এটা হয়ে যাবে 97 নম্বর কোশ্চেনটি, সেটা হয়ে যাবে আমাদের ডিরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্সেস, যেগুলো আমরা ডিরেক্টলি এক্সপিরিয়েন্স করি। দেখবে তুমি একটা মুভি গিয়ে হলে দেখে আসলে আর একটা মোবাইলে দেখলে, দেখবে হলে গিয়ে যে তুমি যে একটা অনুভূতি পেলে, একদম ডিরেক্টলি যে ধরনের পারপাস পেলে, সেই জায়গাটাতে কিন্তু তুমি মোবাইল দেখে কিন্তু সেই জায়গাটা পাবে না। কিন্তু হলে গিয়ে তুমি যে অনুভূতিটা পেলে একদম ডিরেক্টলি যুক্ত হলে সেটা কিন্তু বেশি পরিমাণে পাবে। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ এভালুয়েশন ইন দ্য এডুকেশন প্রসেস? বলেছে এডুকেশন প্রসেসটাকে যদি দেখি আমরা, তাহলে এটা প্রাইমারি পারপাসটা কি, মানে যদি আমরা দেখি প্রাথমিকভাবে এর উদ্দেশ্যটা কি। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন? প্রাইমারি পারপাসটা কি, প্রাথমিক উদ্দেশ্য কি এডুকেশনের, ঠিক আছে। তো এভালুয়েশন ইজ এডুকেশন প্রসেসের যদি আমরা প্রেক্ষিতে দেখি, তাহলে কি হবে? টু ডিটারমাইন হোয়েদার টিচিং অ্যান্ড ফেসিলিটেড লার্নিং অ্যান্ড হোয়াট স্ট্যান্ড। তো আমরা এভালুয়েশন এর জন্যই করি যেন কিনা আমরা বুঝতে পারি আমাদের স্টুডেন্ট কতটুকু জানছে, কতটুকু বুঝতে পারছে, কতটুকু তার সক্ষমতা জন্মাচ্ছে, তাই না। তো বিভিন্ন বিষয় থাকে যেগুলোর উপরে আমাদের ফোকাস করতে হয়। বলছে হুইচ টাইপ অফ এভালুয়েশন ডিটারমাইন্স দ্য নলেজ অ্যান্ড স্কিল স্টুডেন্ট প্রসেসেস অ্যাট দ্য বিগিনিং অফ ইনস্ট্রাকশন ইজ এ গিভেন সাবজেক্ট এরিয়া। বলেছে হুইচ টাইপ অফ এভালুয়েশন ডিটারমাইন, কোন ধরনের এভালুয়েশন মূলত আমরা ডিটারমাইন করতে দেখি দ্য নলেজ অ্যান্ড স্কিলস, নলেজকে এবং স্কিলকে স্টুডেন্টের, যেটা কিনা বিগিনিং অফ ইনস্ট্রাকশনে আমরা দেখতে পারি, একদম নির্দেশে মানে ক্লাসের একদম শুরুর দিকে, গিভেন সাবজেক্ট এরিয়া, একটা পার্টিকুলার সাবজেক্ট এরিয়ার বেসিসে একদম শুরুর দিকে সেটাকে আমরা হতে দেখি। কোনটা হতে পারে? শুরুর দিকে সেই এভালুয়েশনটা করতে দেখি আমরা, কি হবে? এটা হয়ে যাবে আমাদের প্লেসমেন্ট এভালুয়েশন, তাই না। প্লেসমেন্ট এভালুয়েশনে দেখবে খুব ইন্টারেস্টিং একটা জায়গা। প্লেসমেন্ট এভালুয়েশনে তোমাকে আগে পরীক্ষা নিয়ে দেখা যাবে, এন্ট্রান্স এক্সামগুলো আছে না, দিয়েছো তো তোমরা এন্ট্রান্স এক্সাম, ডিফারেন্ট জায়গায় এন্ট্রান্স এক্সাম দিয়েছো। তো এন্ট্রান্স এক্সামগুলো যদি তোমরা দিয়ে থাকো, তো দেখবে তোমাকে আগে পরীক্ষা নেওয়া হয়, তারপরে তোমাকে অ্যাডমিশন করানো হয়। তার মানে এটা কি তুমি কতটা ক্যাপেবল, তোমার সাবজেক্টের প্রতি তোমার কতটা কমান্ড রয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু প্লেসমেন্ট এভালুয়েশনের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা। এবার এটার সুবিধাও আছে অনেক। এর ফলে কি হয়, টিচারের কাছে মূলত একটা স্বচ্ছ ধারণা থাকে যে আমার কাছে কি ধরনের স্টুডেন্ট আসছে বা আমি কি ধরনের স্টুডেন্ট পেলাম, ঠিক আছে। তো টিচারের কাছে একদম একটা স্বচ্ছ, একদম ক্লিয়ার কাট একটা ধারণা চলে আসে যে আমার কাছে যে স্টুডেন্টরা আসে তারা কি ধরনের, কতটা পড়াশোনার সাথে যুক্ত আছে, ছিল কতটা নয়, এই জায়গাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। Which evaluation type is done during the program focuses on process and provide feedback to student and teachers for improvement? কোন এডুকেশন টাইপটি মূলত আমরা ডিউরিং প্রোগ্রাম, মানে প্রোগ্রাম চলাকালীন আমরা এটা করে থাকি, যেটা কিনা আবার ফিডব্যাকও দেয় যে একজন স্টুডেন্টকে কতটুকু আরও ডেভেলপ করতে হবে, কতটুকু ডেভেলপমেন্টের তার রিকোয়ারমেন্ট আছে, কতটুকু আরও একটু ভালো করলে সেক্ষেত্রে আরও বেটার কিছু হতে পারবে। এই যে জায়গাগুলো আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারি কোনটার ক্ষেত্রে আমরা বলতে পারবো। এভালুয়েশনের যে 4টে ধরন আছে জসিম, সেগুলোর মধ্যে ফর্মেটিভ, সাবমেটিভ, ডায়াগনস্টিক আর প্লেসমেন্ট, এই 4টে ধরনই বেসিক্যালি ধরা হয়। আরও অনেক আছে, যেমন তুমি যদি রেফারেন্স টেস্টের ভিত্তিতে আবার 2 ভাগে ভাগ করা হয়, নর্ম রেফারেন্স, তারপর হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্স, তারপর ধরে নাও বেসিক টেনেটের মাধ্যমে 2টোই ভাগে ভাগ করা, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। কিন্তু যদি আমরা এভালুয়েশনের ইমপ্রুভমেন্ট এবং তার যে ফোকাসিং সিনারিওতে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে 4টে ভাগে ভাগ করা যায়। এগুলোর এক একটা ভাগের এক একটি ডিটারমাইন রয়েছে, তার ভিত্তিতে ভাগ করা হয়। শুধুমাত্র এই নয় যে এভালুয়েশন মানেই এটা না, এক একটা এভালুয়েশন এক এক রকম ডিটারমাইনের ভিত্তিতে আসে। তো এগুলো একটু ইনডেপথ করতে হবে। তো এটার উত্তর হয়ে যাবে আমাদের ফর্মেটিভ এভালুয়েশন, ঠিক আছে। বলছি হোয়াট ইজ এ কি ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রাইটেরিয়ান রেফারেন্স এভালুয়েশন? আমরা যদি ক্রাইটেরিয়ান রেফারেন্স এভালুয়েশন দেখি, তাহলে তার মূল ক্যারেক্টারিস্টিক্স কি হবে, মানে তার মূল বৈশিষ্ট্য কি হবে? এক কথায় যদি আমরা বলি, আমরা যদি এখানে ক্রাইটেরিয়ান রেফারেন্স এভালুয়েশনটাকে দেখি, তাহলে ক্রাইটেরিয়ান রেফারেন্স এভালুয়েশনের মূল বৈশিষ্ট্য আমরা কি পাবো? কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা বলবো যে হ্যাঁ এটাই হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্স এভালুয়েশনের মূল বৈশিষ্ট্যের জায়গা? কোনটা হবে বলো দেখি, তাড়াতাড়ি অ্যান্সার দেবে সবাই।
101 এটা হয়ে যাবে ইট অ্যাসেস অ্যান ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস উইথ রেসপেক্ট টু ডিফাইন অ্যাচিভমেন্ট ডোমেইন। ইন্ডিভিজুয়াল স্ট্যাটাসগুলোকে এটা দেওয়া হয়, দেখা হয় এবং দেখা হয় যে কতটাকে অ্যাচিভ করতে পারলো। হোয়াট ইজ এ পারপাস অফ অ্যাপটিটিউড টেস্ট? অ্যাপটিটিউড টেস্টের পারপাসটা কি? পরীক্ষা আসতে পারে যে আমরা যে অ্যাপটিটিউড টেস্ট করিয়ে থাকি, এই অ্যাপটিটিউড টেস্টের পারপাসটা কি বা এই অ্যাপটিটিউড টেস্টের উদ্দেশ্যটা কি? ঠিক আছে, তো পরীক্ষা আসতে পারে অ্যাপটিটিউড টেস্টের উদ্দেশ্যটা কি। বলছে টু আইডেন্টিফাই পোটেনশিয়াল ট্যালেন্টস অ্যান্ড ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স। আমরা ট্যালেন্টগুলোকে বোঝার জন্য, তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে বোঝার জন্য আমরা কিন্তু অ্যাপটিটিউড টেস্ট নিয়ে থাকি। হুইচ গ্রেডিং সিস্টেম ইজ বেসড অন প্রি ডিটারমাইন্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড ইনভলভ ডিরেক্ট কনভার্সন অফ মার্কস ইন্টু গ্রেড ইররেসপেক্টিভ অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ মার্কস। বলেছে হুইচ গ্রেডিং সিস্টেম, কোন গ্রেডিং সিস্টেমটি বেস্ট থাকে অন প্রি ডিটারমাইন্ড স্ট্যান্ডার্ড, আগের থেকে যে স্ট্যান্ডার্ডটাকে রাখা হয়েছে সেটার উপরে, ইনভলভ দ্য ডিরেক্ট কনভারসেশন অফ মার্কস, যেখানে কিনা আমরা ডিরেক্ট কনভারসেশন করছি মার্কসের পয়েন্ট অফ ভিউতে, মার্কসকে এখানে ডিরেক্টলি মানে গুরুত্ব দিচ্ছি। কোন গ্রেডিং সিস্টেমে এই ডিরেক্ট গুরুত্ব দেওয়ার সিনারিওগুলো লক্ষ্য করা যায়? সবাই একটু অ্যান্সার দাও, সবাই দ্রুততার সাথে অ্যান্সার দেবে। কোন গ্রেডিং সিস্টেমে এটা আমরা হতে দেখি? হুইচ গ্রেডিং সিস্টেম ইজ বেসড অন প্রি ডিটারমাইন্ড স্ট্যান্ডার্ড, আগের থেকে একটা স্ট্যান্ডার্ডকে করে, সেটা হচ্ছে অ্যাবসলিউট গ্রেডিং, তাই না? সেটাকে বলা হয় অ্যাবসলিউট গ্রেডিং। ক্লিয়ার? বলেছে হোয়াট ইজ দ্য কি অ্যাডভান্টেজ অফ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। যদি আমাদের এখানে কি অ্যাডভান্টেজ খুঁজতে বলা হয়, যে একদম মূল অ্যাডভান্টেজটা কি চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের, ঠিক আছে, মূল অ্যাডভান্টেজটা কি, মানে সুবিধেটা কি, চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের মাধ্যমে আমরা কী ধরনের সুবিধে পাচ্ছি, তাহলে কি হবে? চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের মূল সুবিধে কি? তাড়াতাড়ি অ্যান্সার দেবো আমরা। It shift focus from teacher centric to student centric education offers flexibility. এটা মূলত স্টুডেন্ট সেন্ট্রিক, টিচার সেন্ট্রিক থেকে স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশনের উপরে ফোকাস করেছে এবং এটা টোটালটাই হবে হচ্ছে মূলত কি ফ্লেক্সিবিলিটির প্রেক্ষিতে টোটালটা থাকবে। হুইচ টাইপ অফ সিবিটি ইনভলভ এ ফুল লেন্থ এক্সামিনেশন হোয়ার কম্পিউটার সিলেক্ট ডিফারেন্ট কোশ্চেন ফ্রম ইন্ডিভিজুয়াল উইদাউট কনসিডারিং দেয়ার পারফরমেন্স লেভেল। তো কোন সিবিটি মানে কোন ধরনের এখানে আমাদের রয়েছে যেখানে কিনা আমরা ফুল লেন্থের এক্সামিনেশন হতে দেখি? কোনটা হবে? লিনিয়ার টেস্টের ক্ষেত্রে, তাই না? হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন সিলেবাস অ্যান্ড কারিকুলাম? সিলেবাস আর কারিকুলামের মধ্যে যদি আমাদের একদম মেইন ডিফারেন্স খুঁজতে বলা হয়, যে মেইন ডিফারেন্স খুঁজে বার করো সিলেবাস এবং কারিকুলামের মধ্যে, কি হবে? হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন সিলেবাস অ্যান্ড কারিকুলাম? একটা সিলেবাস আর একটা কারিকুলামের মধ্যে মূল ডিফারেন্স কি? সেটা কি? সেটা হচ্ছে একদম ক্লিয়ারলি আমরা বুঝতে পারি যে সিলেবাস কি হয়, সেট অফ পার্টিকুলার সাবজেক্ট, ঠিক আছে, তো কারিকুলাম কভার্স অল ওভার দ্য কোর্স স্টাডি। দেখবে এক একটা সিলেবাসের এক একটি সাবজেক্টের এক এক রকম সিলেবাস থাকে, তাই না? একই সিলেবাস সব সাবজেক্টের কিন্তু থাকে না, এক একটি সিলেবাসের এক এক রকম সিলেবাস থাকে। কারিকুলাম কভার ওভার কোর্স অফ স্টাডি, কারিকুলাম আবার কি করে, কভার করে ওভারঅল কোর্স অফ স্টাডি, অর্থাৎ টোটাল কোর্সে কি পড়ানো হবে সমস্তটা কারিকুলামের মধ্যে আসে। হুইচ কারিকুলাম অ্যাপ্রোচ অ্যাজিউম দ্যাট ইউনিভার্সাল অ্যান্ড অবজেক্টিভ knowledge can be transmitted directly from expert to learner, often using lectures. বলছে হুইচ কারিকুলাম, কোন কারিকুলাম অ্যাপ্রোচ মূলত এটা অ্যাজিউম করে যে ইউনিভার্সাল অ্যান্ড অবজেক্টিভ নলেজ ক্যান বি ট্রান্সমিটেড ডিরেক্টলি ফ্রম এক্সপার্ট টু লার্নার্স এবং এক্সপার্টের ডিরেক্টলি আমরা এটা কনভার্ট করতে পারি অফেন ইউজিং লেকচার্স, বিভিন্ন লেকচার্সগুলোকে যদি আমরা ইউজ করি তার প্রেক্ষিতে, সেটা হবে কি সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম। এখানে আমরা দেখি which curriculum approach view learning as a change in behavior and define learning objectives in terms of behavioral change. কোন কারিকুলাম অ্যাপ্রোচে আমরা এটা লক্ষ্য করি যে লার্নিং অ্যাজ এ চেঞ্জ ইন বিহেভিয়ার, লার্নিং এর বলতেই বোঝা হচ্ছে বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ আনা, ডিফাইন লার্নিং অবজেক্টিভস টার্ম টু বিহেভিয়ারাল চেঞ্জ। কি হতে পারে? কোন কারিকুলামের এটা দেখতে পারি? একটু আগে এই রিলেটেড আমরা পড়েছি, বিহেভিয়ারিস্ট কারিকুলামে এটা ধরা হয়। অ্যাকর্ডিং টু অ্যালেন লুইস, হোয়াট ডাজ কমিউনিকেশন ইনভলভ? অ্যালেন লুইসের মতে কমিউনিকেশনে কী ধরনের কমিউনিকেশন মূলত ইনভলভ থাকে? হোয়াট ডাজ কমিউনিকেশন ইনভলভ? যদি আমরা দেখি অ্যালেন লুইসের খুব একটি পপুলার একটি মন্তব্য আছে কমিউনিকেশনকে নিয়ে, সেই জায়গা থেকে প্রশ্নটা এসেছে। তো তিনি বলেছেন এ সিস্টেম্যাটিক অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস বাই টেলিং, লিসেনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। বলেছে এটা একটা সিস্টেম্যাটিক
আর একটা কন্টিনিউয়াস প্রসেস, যেখানে আমরা কিছু বলি, শুনি, বোঝার চেষ্টা করি। বলছে হোয়াট ডাজ দ্য 3 পার্ট অফ কমিউনিকেশন অ্যাজ স্টেটেড দ্য সোর্স। বলেছে 3টে পার্ট যদি দেখি আমরা কমিউনিকেশনের, সেগুলো কি হবে? যদি আমরা কমিউনিকেশনের পার্টগুলোকে লক্ষ্য করি, তাহলে 3টে পার্টের মধ্যে কি রয়েছে? What are the 3 part of communication as stated in the source? কমিউনিকেশনের যদি আমরা 3টে পার্ট দেখি, সেই 3টে পার্ট কি কি রয়েছে? সেটা হচ্ছে সেন্ডার, মেসেজ আর রেসিপিয়েন্ট। এর সেন্ডার থাকবেন, অবশ্যই মেসেজ থাকবে এবং রেসিপিয়েন্ট থাকবে, ঠিক আছে? Which model of communication include the speaker, subject and audience with persuasion being a key aspect? কোনটা হতে পারে? কোন মডেলে এটা আমরা দেখি? এটা হচ্ছে অ্যারিস্টটলের মডেলে কিন্তু এই জায়গাটা দেখি, যেখানে কিনা তিনি বলেছেন স্পিকার থাকেন, সাবজেক্ট থাকে, অডিয়েন্স থাকে এবং পারসুয়েশন এখানে একটা বেস্ট জায়গা, যে তুমি একটা বিষয়কে কতটা ভালোভাবে বোঝাতে পারছো বা একটা বিষয়কে কতটা ভালোভাবে ধরাতে পারছো, সেই জায়গাটা কিন্তু এখানে ফোকাস করা হয়। ওর জন্য বলছে পারসুয়েশন কিন্তু একটা বেস্ট অ্যাসপেক্ট হিসাবে এটা সামনে আসে। দ্য শ্যানন অ্যান্ড ওয়েবার মডেল টক অ্যাবাউট এন্ট্রপি। এবার এন্ট্রপিটা আমরা কিভাবে মেজার করবো বা এন্ট্রপি কিভাবে বুঝবো যে এটাকেই এন্ট্রপি বলে? শ্যানন আর ওয়েবার কি বলছে? তারা মূলত বলেছে যে এন্ট্রপির একটা গুরুত্ব আছে। এবার এন্ট্রপিটা কি, বা এন্ট্রপি বলতেই বা আমরা কি বুঝি, কি হবে? একদম, যারা যারা এটার অ্যান্সার সি দিয়েছো, একদম সঠিক অ্যান্সার দিয়েছো। এ ডিগ্রি ফ্রিডম অফ চয়েস অ্যান্ড সিলেক্ট এ মেসেজ। তুমি একটা মেসেজকে সিলেক্ট করতে তোমার কতটা ফ্রিডম ছিল, সেটা হচ্ছে এন্ট্রপির থ্রুতে কিন্তু নির্ধারিত হয়। হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ শ্যানন অ্যান্ড ওয়েবার মডেল অফ কমিউনিকেশন? যদি আমরা শ্যানন অ্যান্ড ওয়েবারের মডেল অফ কমিউনিকেশনটা দেখি, তাহলে লিমিটেশনগুলো কি কি আসছে? কোন ধরনের জায়গাগুলোকে আমরা ধরবো যে হ্যাঁ এই ধরনের বিষয়গুলো এখানে লিমিটেশন হিসাবে কাজ করে? কোনটা হবে? 113 নম্বর কোশ্চেনটি কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? কি বলেছে? ইট ল্যাক এমফাসাইজ অন ফিডব্যাক অ্যাজ অ্যান্ড ইজ লিনিয়ার। বলছে ফিডব্যাকের ওপরে এখানে গুরুত্বই দেওয়া হয়নি, এটা সম্পূর্ণটা একদম লিনিয়ার পয়েন্ট অফ ভিউতে ধরা হয়েছে। Which tradition is a correct constructive বা constitutive meta model focuses on meditation of science? কোনটাকে ধরা হচ্ছে? এটা হচ্ছে সেমাইটিককে, শব্দার্থগত দিককে, তাই না? What is the key characteristics of 𝐵𝐿𝑆 model of communication? 𝐵𝐿𝑆 যে মডেল অফ কমিউনিকেশন আছে, তার কি ক্যারেক্টারিস্টিক্সটা কি, মানে মূল বৈশিষ্ট্য কি কি হবে? বলেছে হোয়াট ইজ এ কি ক্যারেক্টারিস্টিক্স অফ 𝐵𝐿𝑆 এর মডেল অফ কমিউনিকেশন। যদি আমরা 𝐵𝐿𝑆 এর মডেল অফ কমিউনিকেশন দেখি, তাহলে তার মূল যে বৈশিষ্ট্য সেটা কি? 115 কোনটা হতে পারে? এটার একটা বড় যেটা জায়গা, সেটা হচ্ছে দেয়ার ইজ নো কনসেপ্ট অফ ফিডব্যাক। এখানে ফিডব্যাককে প্রায়োরিটি দেওয়া হয়নি, ফিডব্যাকটাকে গুরুত্ব দেওয়া হয়নি এখানে, ঠিক আছে? বলেছে হুইচ অফ অ্যালেক্স পিস মডেল অফ কমিউনিকেশন ইজ এ ওয়ান ওয়ে ইন্টারাকশন হোয়ার ফিডব্যাক ইজ নট প্রেজেন্ট। এবার অ্যালেক্স পিসের আমরা জানি, অ্যালেক্স পিস আমাদের 3টে মডেল টোটাল দিয়েছেন, একটা লিনিয়ার, একটা ইন্টারাকশনাল আর একটা হচ্ছে ট্রানজেকশনাল, ঠিক আছে? এবার তোমাকে বলেছে যে অ্যালেক্স পিসের মডেল অফ কমিউনিকেশনে যেটা ওয়ান ওয়ে ইন্টারাকশন হচ্ছে, সেটাকে তিনি কোন ধরনের মডেলের মধ্যে ফেলেছেন বা সেটাকে তিনি কোন ধরনের মডেল হিসাবে ধরিয়েছেন, সেই জায়গাটাকে তোমাকে ধরতে হবে। তো সেটাকে তিনি লিনিয়ার মডেলের মধ্যে কিন্তু ধরেছেন, ঠিক আছে? তো সেটাকে তিনি কি মডেল হিসেবে ধরেছেন? লিনিয়ার মডেল হিসাবে। বলছে ইন দ্য ইন্টারাক্টিভ মডেল অফ কমিউনিকেশন হোয়াট ইজ দ্য নেচার অফ ফিডব্যাক। যদি আমরা ইন্টারাক্টিভ মডেল অফ কমিউনিকেশন দেখি, এটাও মূলত অ্যালেক্স ফিশের মডেল। তো ইন্টারাক্টিভ মডেল অফ কমিউনিকেশনে যদি দেখি, তাহলে সেই ইন্টারাক্টিভ মডেল অফ কমিউনিকেশনে ফিডব্যাক অর্থে কি বোঝায়, বা ফিডব্যাক বলতে আমরা কি বুঝি? ইন্টারাক্টিভ মডেল অফ কমিউনিকেশনে কি হবে? ফিডব্যাক এক্স্যাক্টলি কি, ফিডব্যাক অর্থে কি বোঝায়, বা ফিডব্যাকের ধারণাটা কোথা থেকে আসছে? একদম, বলেছে ইট ইজ স্লো অ্যান্ড ইনডিরেক্ট। বলেছে ইন্টারাক্টিভ মডেল অফ কমিউনিকেশন এগুলো কি হয়? স্লো হয় এবং এগুলো ইনডিরেক্ট হয়। হোয়াট ইজ এ ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন প্রাইমারি কনসার্ন উইথ? বলছে যখন আমরা ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন বলছি, এই ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন বলতে কি বোঝায়? এটা কোন ধরনের বিষয়ের উপরে ফোকাস করে? ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন কি হতে পারে? হোয়াট ইজ ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন প্রাইমারিলি কনসার্ন উইথ? প্রাইমারিলি এটা কোন বিষয়ের উপরে ফোকাস করে? ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। 118 নম্বর কোশ্চেনটি সবাই অ্যান্সার দাও। একদম, তো এটা হয়ে যাবে দ্য কমিউনিকেশন দ্যাট অকার উইদিন এ ইন্ডিভিজুয়ালস মাইন্ড। একটা ইন্ডিভিজুয়ালস মাইন্ডের উপরে এটা মূলত গুরুত্ব পায়। হোয়াট ইজ আ ডাইরেক্ট কমিউনিকেশন অলসো নোন অ্যাজ? ডাইরেক্ট কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি? ডাইরেক্ট কমিউনিকেশন বলতেই বা কি বোঝায়? মানে
অ্যাকচুয়ালি এটা হচ্ছে অপর নাম আর কি, মানে একটি কমিউনিকেশন আছে যার অপর নাম হচ্ছে ডায়াডিক কমিউনিকেশন। তো কার অপর নাম হচ্ছে ডায়াডিক কমিউনিকেশন? তো এটা হয়ে যাবে আমাদের ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের কিন্তু অপর নাম ডায়াডিক কমিউনিকেশন, তাই না? এরপরে বলছে ইন ভার্বাল কমিউনিকেশন হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনিম কি স্ট্যান্ড ফর? বলছে কি স্ট্যান্ড ফর আমরা মানে এটার ফুল ফর্ম হিসাবে কি পাই যদি আমরা ভার্বাল কমিউনিকেশনের পয়েন্ট অফ ভিউতে দেখি, তো কি হয়ে যাবে? কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, অর্থাৎ আমরা যখনই কোনো কমিউনিকেশন করবো, ভার্বালি যখন কমিউনিকেশন করবো, সেটা যেন শর্ট রাখি এবং এটাকে একদম সিম্পল রাখি। ওকে, আচ্ছা, অনেকেই কিন্তু এখনো লাইক করনি, অনেকেই কিন্তু এখনো পর্যন্ত লাইক করনি। যদি ক্লাসটি ভালো লাগছে লাইক করবে, আর যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসে ঢুকতে পারোনি তারা চেষ্টা করবে সাবস্ক্রাইব করার, দেখবে অটোমেটিক তুমি ক্লাসে ঢুকে যাবে। ঠিক আছে, ঢোকার অর্থে বোঝাচ্ছি ওই যে অ্যান্সার দেওয়ার জায়গাটা, ওটা দেখবে হয়তোবা তোমাকে ব্লক দেখাচ্ছে, বা ব্লক নয় মানে অ্যান্সার দেওয়ার জায়গাটা হয়তোবা তোমাকে শো করাচ্ছে না। তো যখন তুমি সাবস্ক্রাইব করবে সাথে সাথে দেখবে অ্যান্সার দেওয়ার জায়গাটা, ওই যে চ্যাট সেকশনের যে জায়গাটা, ওটা তোমাকে দেখিয়ে দেবে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আর যারা ক্লাসটি করছো, যাদের ভালো লাগছে, ক্লাসটিকে লাইক করে নাও, কারণ তোমরা লাইক করলে আমাদেরও একটু হলেও ভালো লাগে যে না, তোমাদের জন্য পরিশ্রম করে এতটা কোশ্চেন বানানো হয়েছে, তোমরা সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করছো। আগামীকালকেও ক্লাস হবে, আজকে যতটা আমরা চালাতে পারবো করব, আগামীকালকেও ক্লাস হবে। তো সবাই চেষ্টা করো, সবার কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটিকে লাইক করে নেওয়ার। তো আশা করি সবাই করবে লাইক। এবার বলছে হোয়াট ইজ স্পিচ and volume considered component of the oral communication? বলেছে হোয়াট ইজ স্পিচ অ্যান্ড ভলিউম কনসিডার কম্পোনেন্ট ইন ওরাল কমিউনিকেশন। বলেছে পিচ আর ভলিউম বলতে যদি আমরা দেখি ওরাল কমিউনিকেশনের ক্ষেত্রে পিচ আর ভলিউম অ্যাজ এ কি হিসাবে, এটা কোন ভিত্তিতে বা কোন ধরনের কম্পোনেন্ট হিসাবে আমরা ধরতে পারি? পিচ আর ভলিউমকে যদি আমরা কনসিডার করি ওরাল কমিউনিকেশনে, তাহলে কোন ধরনের এখানে আমরা কম্পোনেন্ট হিসেবে ধরতে পারি? এটাকে আমরা অ্যাজ এ প্যারা ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু ধরতে পারি। তাহলে কি হিসেবে ধরতে পারি? এটাকে প্যারা ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরতে পারি। এবার তোমাকে এখানে বলেছে হুইচ টাইপ অফ কমিউনিকেশন প্রোভাইড অ্যান অটোমেটিক রেকর্ড ফর এভরি মেসেজ সেন্ট ক্যান বি সেভ টু লেটার স্টাডি অর রেফারেন্স। বলেছে কোন ধরনের কমিউনিকেশন প্রোভাইড করে অটোমেটিক একটা রেকর্ড রেখে দেয়? দেখবে বিভিন্ন ধরনের কমিউনিকেশন রয়েছে, কোন ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে একটা অটোমেটিক রেকর্ড রেখে দিচ্ছে। ঠিক আছে, তো তার ফলে তুমি লক্ষ্য করতে পারবে যে কোন সময় কাকে কি পাঠিয়েছিলে, সেটার একটা তোমার হাতের কাছে একটা হিসেব থেকে যাবে। তো এটা আমরা কোন ক্ষেত্রে করে থাকি বলো দেখি, সবাই অ্যান্সার দাও। 122-এর কোনটা সঠিক অ্যান্সার হবে? এটা হয়ে যাবে আমাদের রিটেন কমিউনিকেশন, তাই না? এটা হয়ে যাবে আমাদের কি রিটেন কমিউনিকেশন। হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন প্রাইমারিলি অ্যাবাউট? বলেছে যখন নন ভার্বাল কমিউনিকেশন বলা হবে, এটা প্রাইমারিলি কোন বিষয়টার উপর ফোকাস করে? নন ভার্বাল কমিউনিকেশন প্রাইমারিলি কোন বিষয়টার উপর ফোকাস করে? নন ভার্বাল কমিউনিকেশন সেন্ডিং অ্যান্ড রিসিভিং ওয়ার্ডলেস মেসেজ থ্রু বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আই কন্ট্যাক্ট। ঠিক আছে, তো বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্টের মাধ্যমে আমরা কিভাবে একটা ওয়ার্ডলেস মেসেজকে, যেখানে কোনো ওয়ার্ড থাকবে না, ওয়ার্ডলেস মেসেজকে আমরা পাঠাতে পারি, রিসিভ করতে পারি, এই জায়গাটার উপর ফোকাস করে। ইন চেইন নেটওয়ার্ক ফর ফর্মাল কমিউনিকেশন হাউ ডু মেম্বার কমিউনিকেট? চেইন নেটওয়ার্কের ক্ষেত্রে একটা ফর্মাল কমিউনিকেশন যদি আমরা দেখি চেইন নেটওয়ার্কের, তাহলে হাউ ডু মেম্বার কমিউনিকেট, মেম্বাররা কিভাবে কমিউনিকেট করবে একে অপরের সাথে। ইন চেইন নেটওয়ার্কের পয়েন্ট অফ ভিউতে যদি দেখি আমরা ফর্মাল কমিউনিকেশনে হাউ ডু মেম্বার্স কমিউনিকেট, মেম্বাররা চেইন নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে কমিউনিকেট করে? ইন এ প্রি প্ল্যান সিকোয়েন্সের মাধ্যমে এটা কমিউনিকেট করে, আগের থেকেই প্ল্যান করা থাকে, সেই অনুসারে মূলত সেই সিকোয়েন্স অনুসারে এটাকে করে থাকে। হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ এফেক্টিভ কমিউনিকেশন? এফেক্টিভ কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স কি, বা এফেক্টিভ কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স আমরা কি পেতে পারি? কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? 125-এর বলেছে এটা ফিডব্যাক মেকানিজম থাকবে, দেয়ার ইজ সাম কাইন্ড অফ ফিডব্যাক মেকানিজম থাকবে, যার ভিত্তিতে আমরা কি বললাম সেটা একটা ফিডব্যাক পাবো। তো এটা একটা কিন্তু এফেক্টিভ কমিউনিকেশনের একটা কিন্তু বৈশিষ্ট্য। হোয়াট ইজ আ সিমেট্রি রেফার্স টু এ কমিউনিকেশন এক্সচেঞ্জ? বলছে আমরা দু ধরনের কমিউনিকেশন এক্সচেঞ্জ দেখতে পারি, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি আর একটা হচ্ছে সিমেট্রি। এবার সিমেট্রি অর্থে কি বোঝায়? সিমেট্রি অর্থে মূলত আমরা বুঝি যে যখন কিনা সিমিলারিটি থাকবে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে, যা বলা হচ্ছে, যে ধরনের বিষয় শেয়ার করা হচ্ছে, তার মধ্যে যখন একটা সিমিলারিটি থাকবে, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল রিলেশনশিপের মধ্যে কিন্তু ধরা হয়। হুইচ ম্যাক্রো ফাংশন অফ কমিউনিকেশন এম টু এফেক্ট দ্য বিহেভিয়ার অফ আদার্স? বলেছে কোন ম্যাক্রো ফাংশন মূলত রয়েছে কমিউনিকেশনে, যেটা লক্ষ্যই হচ্ছে এফেক্ট করা কিসের? বিহেভিয়ার্স অফ আদার্স, অন্যের বিহেভিয়ারের ওপরে একটা প্রভাব ফেলা। ঠিক আছে, তো কোনটা হতে পারে এখানে?
এটা হয়ে যাবে আমাদের ডিরেক্টিভ ফাংশনে, কিন্তু এটা আমরা হতে দেখি। হুইচ ম্যাক্রো ফাংশন ফোকাসেস অন দ্য ম্যাসেজ ফর ইটস ওন সেক, হ্যাঁ, রেফার্স টু অ্যাস্থেটিক ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এস্থেটিক ফাংশন অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যেভাবে হওয়া উচিত সেই জায়গাটাকে ফোকাস করছে, এটা হচ্ছে মূলত পোয়েটিক ফাংশন। ঠিক আছে, হোয়াট ইজ ডিনোটেশন? ডিনোটেশন অর্থে কি বোঝায়? পরীক্ষাতে আসতে পারে, দেখবে দুটো টার্ম খুব আসে পরীক্ষাতে, একটা হচ্ছে কোনোটেশন আর একটা হচ্ছে ডিনোটেশন। এবার তোমাকে যেটা প্রশ্ন করেছে হোয়াট ইজ ডিনোটেশন, ডিনোটেশন অর্থে আমরা কি বুঝি বা ডিনোটেশন অর্থে কি বোঝায়? একটা থেকে কোনোটেশন আর একটা থেকে ডিনোটেশন। ডিনোটেশন অর্থে কি বোঝায়? দ্য লিটারাল মিনিং অফ ওয়ার্ড, ডিকশনারি ডেফিনেশন। যদি আমরা ডিনোটেশন মিনিং দেখি তাহলে এটার মানেটাই হচ্ছে ডিকশনারিগত মিনিং। যখন আমরা ডিকশনারিগত মিনিংটাকে সামনে আনার চেষ্টা করব তখন সেটাকে বলা হয় ডিনোটেশন। হোয়াট ইজ মেটাফোর? কমিউনিকেশনের ক্ষেত্রে দেখবে আমরা প্রায়শই না মেটাফোর তৈরি করি। তো এই মেটাফোরটা কি? মেটাফোরটাকে আমরা এক প্রকার রূপক হিসেবেও দেখতে পারি, তাই না? তো মেটাফোরের ভিত্তিতে যদি আমরা এখানে দেখি কোনটা সঠিক অ্যান্সার হবে, বলছে কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার অবজেক্ট উইদাউট ইউজিং অ্যাজ অর লাইক। যেমন আমরা অনেক সময় বলি না যে ওনা একদম আমার বাবার মতো, ওনা আমার একদম মায়ের মতো। এই যে মতো মতো করছি, মতো মতো যখন করছি সেগুলোতে আমরা মূলত এগুলোকে সিমিলি বলি, আমরা তুলনা করি। মেটাফোর হবে ওই আমার বাবা, ওই আমার এখন মা, এই যে জায়গাটা যখন হচ্ছে তখন ওটা মেটাফোর, যেখানে তুমি কোনো লাইক অ্যাস মতো এগুলো কিছু ব্যবহার করছো না। হোয়াট ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ কোল অ্যান্ড চ্যান টিপিক্যালি প্রসেস অফ ক্লাসরুম কমিউনিকেশন? তো কোল আর চ্যান যখন ক্লাসরুম কমিউনিকেশনটাকে সামনে আনলেন, তো এই জায়গাতে তারা সেকেন্ড স্টেজটাকে কি বললেন, যে একটা ক্লাসরুম কমিউনিকেশনের সেকেন্ড স্টেজ কি হবে? 131-এর কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? সেকেন্ড স্টেজ হিসাবে কোনটাকে ধরা হলো? মেসেজকে এনকোড করা, তাই না? সেকেন্ড স্টেজ হিসেবে যদি দেখি আমরা মেসেজকে এনকোড করা, এটা কিন্তু আমাদের সেকেন্ড স্টেজ হিসেবে কিন্তু কনসিডার করা হয় কোল আর চ্যান মডেলে। হোয়াট ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং অ্যান আইডিয়া ইন্টু এ ফর্ম দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড রিসিভার্স টু রিসিভার্স কল্ড? বলেছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং অ্যান আইডিয়া, একটা আইডিয়াকে কনভার্ট করা আছে ইন্টু এ ফর্ম, হ্যাঁ, দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড টু রিসিভার্স, যেটা কিনা ট্রান্সমিট করা হবে রিসিভারের কাছে। কোনটা হবে? এটা হয়ে যাবে মেসেজের এনকোডিং। ঠিক আছে, তো দেখো এনকোড যখন আমরা করি, কোনো একটা মেসেজকে যখন আমরা এনকোড করছি, সেই মেসেজটাকে কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি যে আচ্ছা এটাকে কত কিভাবে বললে অপরজনের কাছে একদম সঠিকভাবে বোধগম্যতায় পৌঁছাবে, তাই না? তো এই যে এনকোডিং, এই জায়গাটাকে কিন্তু ফোকাস করা হচ্ছে। এরপরে বলেছে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপালস অফ টিচার্স হোয়াট ইজ ক্রুশিয়াল অ্যাসপেক্ট অফ এফেক্টিভ কমিউনিকেশন? বলছে যদি আমরা প্রিন্সিপালস অফ টিচার্সদের দেখি, টিচার্সদের যে ধরনের নীতিগত দিকগুলোকে যদি দেখি, তাহলে হোয়াট ইজ দ্য ক্রুশিয়াল অ্যাসপেক্ট, সবথেকে ক্রুশিয়াল অ্যাসপেক্ট কী হবে এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে, বা এফেক্টিভ কমিউনিকেশনের জায়গাতে কোনটাকে সবথেকে আমরা ক্রুশিয়াল অ্যাসপেক্ট হিসেবে ধরবো? তো সেটা হচ্ছে কি, সেটা হয়ে যাবে ডেভেলপিং এফেক্টিভ কমিউনিকেশন স্কিল। দেখো স্কিল কখনো কেউ শিখে আসে না, ঠিক আছে? মায়ের গর্ভ থেকে কেউ কখনো এখানে শিখে আসে না। তো স্কিল সবসময় আমাদের ডেভেলপ করতে হয়, আমাদেরকে নিজের মতো করে ডেভেলপ করতে হয়। তো এই জায়গাটাকে এখানে কিন্তু বলছে। হোয়াট শুড দ্য অবজেক্টিভ ইন মেসেজ ডিজাইন স্যাটিসফাই অ্যাকর্ডিং টু স্মার্ট ক্রাইটেরিয়ান? এবার স্মার্ট অর্থে আমরা কি বুঝি, এই শব্দটা ফুল ফর্ম এখানে জানতে চেয়েছে। যখন আমরা বলছি স্মার্ট, এই অর্থে আমরা কি বুঝতে চাইছি? তো এটা হয়ে যাবে আমাদের স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়ালিস্টিক অ্যান্ড টাইম ফ্রেম যে সিস্টেম থাকবে সেটাকে বোঝাচ্ছে। এরপরে বলেছে হোয়াট ইজ সাইকোলজিক্যাল ব্যারিয়ার ইন কমিউনিকেশন দ্যাট ইনভলভ কনফ্লিক্ট অফ থিঙ্কিং? ঠিক আছে, তো সাইকোলজিক্যাল ব্যারিয়ার হিসেবে নিচের অপশনগুলোর মধ্যে কোনটাকে আমরা ধরতে পারি যে আমরা বলবো যে হ্যাঁ এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যারিয়ার? যখন আমরা বলছি সাইকোলজিক্যাল ব্যারিয়ার ইন কমিউনিকেশন দ্যাট ইনভলভ কনফ্লিক্ট অফ থিঙ্কিংয়ের ক্ষেত্রে কনফ্লিকশন আসছে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা কগনিটিভ ডিসোন্যান্স বলি। কি বলি সেটাকে? আমরা কগনিটিভ ডিসোন্যান্স বলি। হোয়াট ইজ হাই কনটেক্সট কালচার ক্যারেক্টারাইজড বাই? আমরা যখন হাই কনটেক্সট কালচার বলছি এটাকে আমরা কি হিসাবে ক্যারেক্টারাইজ করতে পারি বা কোন হিসাবে এটাকে ধরতে পারি? যখন আমরা বলছি হাই কনটেক্সট কালচার, দেখবে প্রতিনিয়ত আমরা এই টার্মগুলোকে খুব ইউজ করে থাকি, হাই কনটেক্সট কালচার, লো কনটেক্সট কালচার। এই যে হাই কনটেক্সট, লো কনটেক্সট, এই যে শব্দগুলোকে আমরা ব্যবহার করছি, এই যে ক্যারেক্টারাইজ করছি, এই হাই কনটেক্সট কালচার বলতে কি বোঝায়? 136-এর কি অ্যান্সার হতে পারে? বলছে রিলাইং অন নন ভার্বাল অ্যান্ড সাবস্টেল সিচুয়েশনাল কিওস। এবার বলছে হুইচ অফ দ্য 7 C's of communication emphasize that communication need to be brief to the point?
নিচের অপশনগুলোর মধ্যে আমরা সবাই পড়েছি কমিউনিকেশনে কিছু 7 ক্যাটাগরি থাকে বা 7 কমিউনিকেশনের টেকনিক থাকে। তো বলেছে নিচের অপশনগুলোর মধ্যে সেই 7 C's এর মধ্যে কোনগুলো পড়বে যেটা কিনা এমফাসাইজ করে কমিউনিকেশনের নিডগুলোর উপরে, কোনটা হবে? সেটা হয়ে যাবে কনসাইজ। যেই কমিউনিকেশনই আমরা করি না কেন সেটা যেন কনসাইজ হয়, ঠিক আছে? তো যেই ধরনেরই কমিউনিকেশন আমরা করি সেটা যেন কনসাইজ হয়, যেটা বলতে চাইছি এবং কনসাইজলি যেন সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি অপরজনের কাছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কমান্ডমেন্ট অফ কমিউনিকেশন? তবে কমিউনিকেশনে কিছু কমান্ডমেন্ট থাকে যার মাধ্যমে একটা কমিউনিকেশনকে থ্রুলি সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছে দেওয়া হয়। তো বলছি নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সেই কমান্ডমেন্ট নয়? হয় বলেনি কিন্তু, নয় বলেছে। কোনটা হবে? 138-এর সেটা হচ্ছে অলওয়েজ অ্যাজিউম দ্য মেসেজ ইজ আন্ডারস্টুড। বলেছে কখনোই কমিউনিকেশনকে এই হিসাবে ধরা যাবে না যে তুমি ভেবে নিলে যে আচ্ছা আমি যা মেসেজ পাঠালাম ওটা মানে অপরজন বুঝে নিয়েছে। এমনও হতে পারে যে বুঝে নাও নিতে পারে, তার বুঝতে অসুবিধেও হতে পারে। তো এই জায়গাগুলোর উপরে কিন্তু ফোকাস করতে হবে। বলছে হোয়াট ইজ কাইনেসিক্স ডিফাইন্ড অ্যাজ? যখন আমরা কাইনেসিক্স বলি, যখন এই টার্মটাকে আমরা ব্যবহার করি কাইনেসিক্স এক্স্যাক্টলি কি বা কাইনেসিক্স বলতে কি বোঝায়? বলছে দ্য স্টাডি অফ নন লিঙ্গুইস্টিক বডি মুভমেন্ট লাইক ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড জেস্টার, এগুলোকে আমরা কাইনেসিক্স হিসাবে মূলত ধরতে পারি বা এগুলোকে আমাদের কাইনেসিক্স হিসাবে ধরা হয়, ঠিক আছে? তো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রতিনিয়ত আসতে পারে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু মেহেবিডিয়ান 738-55 রুল কোনটাকে বলা হয়? তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি দেখি 738-55 রুল, এটা হচ্ছে কতটা আমরা বুঝতে পারছি সেটার উপরে। তো 55% যখন আমরা বুঝতে পারি সেই জায়গাটাকে কনসিডার করা। এবার আইসিটির প্রেক্ষিতে যদি দেখি হোয়াট ইজ অ্যান অ্যাপলেট বিষয়টা কি? আইসিটিতে যদি তোমরা একটু ভালোভাবে পড়ে থাকো দেখবে অ্যাপলেট, দেখবে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনেও এসেছে, শুদ্ধ অশুদ্ধর মধ্যে অ্যাপলেট অনেকবার দিয়েছে। তো অ্যাপলেট এক্স্যাক্টলি কি, বিষয়টা কি? খায় না মাথা দেয় এটা। তো এটা হচ্ছে একটা স্মল প্রোগ্রাম রিটেন ইন জাভা দ্যাট ইজ ডিজাইন টু বি এক্সিকিউটেড বাই দ্য ব্রাউজার, যেটা আমরা ব্রাউজারের থ্রুতে খুলে থাকি, তাই না? তো এটা এক প্রকার আমরা ধরবো এটা একটা স্মল প্রোগ্রাম হিসেবেই ধরবো, যেটা কিনা জাভা স্ক্রিপ্টের থ্রুতে লেখা হয়। ওকে, হোয়াট ইজ ব্লগ? এখনকার দিনে তো তোমরা সবাই দেখো ফেসবুকে বাড়ির যা ঘটছে সবাই ব্লগের নামে সবাই দিচ্ছে, তাই না? এরকম তো আমরা এখনকার দিনে প্রতিনিয়ত দেখি। তো এই ব্লগ, সেটা তো হচ্ছে ব্লগ, ভি দিয়ে শুরু হচ্ছে। তো এই ব্লগ বিষয়টা কি বা এই ব্লগ বিষয়টা অর্থে আমরা কি বুঝি? ঠিক আছে, তো যেটা ফেসবুকে হচ্ছে সেটা তো না হয় ব্লগ ভি দিয়ে হচ্ছে, তাই না? যখন আমরা এই ব্লগ বলছি বি দিয়ে বলছি, এই ব্লগ বিষয়টা কি? ব্লগ এক্স্যাক্টলি কি, কোন কাজে লাগছে এই ব্লগ? বলো কি হতে পারে? সবাই আনসার দাও। এই ব্লগ বিষয়টা কি? 142 কি হতে পারে? বলছে ওয়েবসাইট কন্টেইনিং ডেটেড পোস্ট ইউজুয়ালি এ রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার। রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে মূলত তুমি ধরে নাও কোনো তোমার একটা ধারণা বা মনের মধ্যে কিছু আসলো, কোনো একটা ধারণা তুমি ব্যক্ত করতে চাইলে সেটাকে তুমি হয়তো বা লিখে জানালে তোমার ওয়েবসাইটে বা কোনো একটি জার্নালের সাইডে। তো এগুলোকে আমরা ব্লগ হিসেবে ধরতে পারি। হ্যাঁ, যখন ওটা ভিডিও আকারে হয়ে যায় ওটা তখন ব্লগ বলি, ভি চলে আসে। বলেছে হোয়াট ইজ মডেল? মডেলটা কি? খুবই পপুলার একটা মূলত টার্ম মডেল, দেখবে প্রতিনিয়ত পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে। তো যদি আমরা এই মডেল শব্দটাকে ব্যবহার হতে দেখি, এই মডেলটা এক্স্যাক্টলি কি করেটা কি? এটা মডেল এক্স্যাক্টলি কি করে, কি হতে পারে? মডেলের ভূমিকাটা কি? যারা একটু পড়েছো, একটু মানে দেখো এটা আইসিটির থেকে তো একটু তুলনামূলক পড়তে হবে, নাহলে এই জায়গাটাকে ধরা একটুখানি জটিল হয়ে যায়। তো যদি একটু পড়ে থাকো, বেশি না পড়তে হবে, মানে বেশি পড়তে হবে না, একটু যদি পড়ে থাকো তাহলে এটা ধরতে পারে। মডেল কি? এটা হচ্ছে এক প্রকার সফটওয়্যার, ঠিক আছে? তো এটা এক প্রকার সফটওয়্যার, কিন্তু সবথেকে মজার বিষয় কি বলো তো, এখান থেকে প্রশ্ন আসে, এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার, ঠিক আছে? বলছে পিএনজি স্ট্যান্ড ফর এ গ্রাফিক্স ফরম্যাট। পিএনজি দেখবে আমাদের অনেক ছবি থাকে যেগুলো কিনা পিএনজি ফরম্যাটে থাকে। তো এই পিএনজি কি ধরনের গ্রাফিক্স ফরম্যাটকে রিপ্রেজেন্ট করছে, মানে এর ফুল ফর্মটা কি? 144 এর দেখো কোনটা হতে পারে? এই যে পিএনজি যে আমরা দেখছি, পিএনজির ফুল ফর্মটা কি, কি হতে পারে? তাড়াতাড়ি দেখবো আমরা। একদম পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। হোয়াট ইজ পাবলিক ডোমেইন মেটেরিয়াল?
যখন আমরা এই টার্মটাকে ব্যবহার করছি পাবলিক ডোমেন, তার মানে কি? তার মানে হচ্ছে যেই ম্যাটেরিয়ালটা এটা মূলত কপিরাইট ফ্রি রয়েছে, অর্থাৎ পাবলিকলি অ্যাভেলেবেল আছে, কপিরাইট ফ্রি রয়েছে, অর্থাৎ আমি যদি এটাকে ইউজ করি তাহলে আমাকে কেউ কিছু বলবে না, আমাকে কেউ কোনো কৈফিয়ত আমার কাছে চাইবে না। হোয়াট ইজ ওয়াইফাই স্ট্যান্ড ফর? ওয়াইফাইয়ের ফুল ফর্মটা কি? ওয়াইফাই স্ট্যান্ড ফর বলতে বোঝাচ্ছে যে এই যে আমরা ওয়াইফাই শব্দটাকে ব্যবহার করি, এই ওয়াইফাইয়ের ফুল ফর্মটা কি? কি হবে? 146 ওয়্যারলেস ফার্টিলিটি, ঠিক আছে? হোয়াট ডাজ HTML প্রাইমারিলি হেল্প ইন ক্রিয়েটিং? HTML মূলত কোন ধরনের বিষয়কে ক্রিয়েট করতে সহায়তা করে? 147 কি হবে? HTML কিন্তু আমরা যে ধরনের ওয়েব পেজগুলোকে দেখি, যেমন ধরে নাও এখনকার দিনে আমরা ফেসবুক, ইউটিউবে যে বিভিন্ন ধরনের ওয়েব পেজেসগুলোকে দেখি, এই ওয়েব পেজেসগুলোকে মূলত তৈরি করতে HTML এর কোডিং ল্যাঙ্গুয়েজ দরকার হয়। বলেছে হু ইনভেন্টেড দ্য HTML কোডিং ল্যাঙ্গুয়েজ ইন 1989? বলেছে 1989-এ যদি দেখি আমরা, তাহলে কে মূলত HTML এর এই কোডিং ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করেছেন? 148 কি হবে? টিম বার্নার্স-লি বলে একজন আছেন যিনি কিনা এটা তৈরি করেছেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্রস প্ল্যাটফর্ম ব্রাউজার? কোনটাকে আমরা ক্রস প্ল্যাটফর্ম ব্রাউজার বলতে পারি? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে? সেটা হচ্ছে 𝐶�Monkey। ওকে, হোয়াট ডাজ দ্য সাফিক্স .edu? দেখবে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের দেখবে শেষের দিকে কিছু ডোমেইন নেম থাকে, তার মধ্যে ধরে নাও যদি লেখা থাকে .edu, ইন এ ডোমেইন নেম ইন্ডিকেট, এই যে .edu যদি লেখা থাকে তাহলে এটা কি ধরনের ইন্ডিকেশন দিচ্ছে, আমরা কিভাবে বুঝবো কোন ধরনের বিষয় ইন্ডিকেশন দিচ্ছে? এটা তো মাথায় রাখতে হবে, এটা মূলত আমাদের ইন্ডিকেশন দিচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনের, যে তার মানে সম্ভাবনা আছে এটা এডুকেশন ইনস্টিটিউশনের ইন্ডিকেশন দিচ্ছে। হোয়াট ইজ এ মেটা সার্চ ইঞ্জিন? মেটা সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি বা কি বোঝায়? বলেছে সার্চ টুল দ্যাট সেন্ড ইউজার রিকোয়েস্ট টু সেভারাল আদার রিসার্চ ইঞ্জিনস টু অ্যাগ্রিগেট দ্য রেজাল্টটাকে ধরার জন্য এটা করা হয়ে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি আমরা আজকের ক্লাসটাকে আমরা এখানেই র্যাপ আপ করবো, কারণটা হচ্ছে আমাদের 1টা প্রায় বেজে গেল, তো তোমাদেরও খাওয়া দাওয়া আছে, স্নান আছে, তো তোমরাও করে নাও এবং আমারও কাজ রয়েছে সেটা করি। এবং আমাদের মোটামুটিভাবে তোমরা যদি দেখো আজকে যে জায়গাগুলোকে তোমাদের করালাম, আরেকটু বাকি আছে, আরও কিছু কোশ্চেন আছে, এটা আমি কালকে করাবো, এটা কালকে করিয়ে তারপরে আমি ম্যাথে ঢুকে যাব। ঠিক আছে, তো আরও একটু বাকি আছে আমাদের, তো তোমরা একটুখানি যেগুলোকে পড়ালাম এগুলোই বাড়িতে ভালোভাবে দেখো, ভিডিওটা তো থাকবেই, ইউটিউবে আপলোড করাই থাকবে, একটু ভালোভাবে দেখে নেবে, তো সেই অনুসারে তারপর তোমরা করতে পারবে। যেটা আমি তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে কালকে কিন্তু ঠিক 11টার থেকে, আগামীকাল ঠিক সকাল 11টা থেকে কিন্তু আবার ক্লাস হবে। আজকে 5টা ইউনিট হলো আমাদের, হায়ার এডুকেশন, রিসার্চ অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড, কমিউনিকেশন, আইসিটি অর্ধেকটা হলো, আরও অর্ধেকটা বাকি আছে, ওটা আমি কালকে আইসিটিটা শুরুর দিকে করাবো, তারপরে আমি ডিআই, ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং এগুলোতে ঢুকে যাব। ঠিক আছে, তো কালকের ক্লাসটা কিন্তু খুবই ভাইটাল রয়েছে, তো একটু তোমরা সবাই চেষ্টা করবে কালকের ক্লাসে জয়েন করবার ঠিক 11টার থেকে। কিন্তু আজকে যেমন 11টার থেকে হলো, কালকের যে ক্লাসটা দেখবে সেটাও কিন্তু 11টা থেকেই হবে। ঠিক আছে, আমাদের যে ম্যারাথনের গ্রুপটা আছে আশা করি সবাই যুক্ত হয়েছে, ওখানেই আমি লিঙ্কটা দিয়ে দেবো ক্লাসের। ঠিক আছে, ম্যারাথনের যে গ্রুপটা খোলা হয়েছে ওখানে কিন্তু তোমরা মূলত ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবে, তো অবশ্যই তোমরা সবাই কালকে কিন্তু জয়েন করো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো, ভালোভাবে পড়াশুনো করো, আর আবারও বলবো রিভিশন মাস্ট বি দেবে। আর যদি ভিডিওটি ভালো লাগলো, ক্লাসটা করে যদি ভালো লাগলো, একটু লাইক করে দাও, সবাই লাইক করে দাও। আর কার কটা কোশ্চেন ঠিক হলো একটু লিখে জানাও। আমি টোটাল 151টা কোশ্চেন আজকে সলভ করালাম, তো এই 151টার মধ্যে আমি শুরুতেই বলেছিলাম যে একটু কাউন্ট করতে হবে আমাদের আজকে, তাই না? কারণ পরীক্ষার সামনে কটা ঠিক হলো তাহলে তুমিও আইডিয়া পাবে, তো কার কটা ঠিক হলো একটু যদি জানাও। আর সবাই চেষ্টা করবে ভিডিওটিকে লাইক করে দেওয়ার, যেন এই ধরনের ক্লাস রেগুলারিটির মাধ্যমে আনতে পারি। দেখো তোমাদের পরীক্ষার আগে আমরা আনছি, তো এইভাবে আর কোনো বাংলা চ্যানেল করছে কিনা তোমরা নিজেরাই খুঁজে দেখতে পারো। তো চেষ্টা করবে আমাদের যে পরিশ্রম সেটাকে তোমরা একটু অ্যাপ্রিসিয়েট করবার, একটু লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করে নেবে। তো আশা করি তোমরা সবাই কাউন্ট করেছো, যদি না করে থাকো তো ভিডিও তো থাকবেই, ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল থাকবে, একবার হলেও কাউন্ট করে দেখে নেবে যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে বা কতগুলো তুমি ঠিক করতে পেরেছো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এইখানেই সমাপ্ত, রাখছি তাহলে। কালকে আবার দেখা হচ্ছে ঠিক কটায়? ঠিক সকাল 11টার নাগাদ। ওকে, রাখছি তাহলে।